সবাই একটু কমেন্ট করে জানিয়ে দাও যে কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা, সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু জানিয়ে দাও। ওকে ওকে, ঠিক আছে। তো সবাই আশা করি খুব ভালো আছো। আজকে আমরা আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব এই অধ্যায়ের আমরা 6 নম্বর ক্লাসটা করব। সাউন্ড একটু প্রবলেম মনে হচ্ছে না, ওই ব্যাপারে সাউন্ড একটু লড়ফড়। দাদা এই চ্যাপ্টারে আর কতগুলা ক্লাস লাগবে? আরো অনেকগুলা লাগবে। এই চ্যাপ্টার আমরা 2 বছর ধরে পড়বো। কতদিন করে বলছি যে এইসব প্রশ্ন করবে না, তারপরে এইসব প্রশ্ন করবে। ওকে, যদি কারো সাউন্ডে প্রবলেম হয় তাহলে তারা ফেসবুক থেকে করতে পারো, ঠিক আছে? সাউন্ডে প্রবলেম মেবি নেটের জন্য হচ্ছে, ওই ব্যাপারে সাউন্ডে প্রবলেম মেবি নেটের জন্য হচ্ছে। ওকে, তাহলে আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব এই অধ্যায়ের 6 নম্বর ক্লাসটা করব। আমরা গত ক্লাসে গ্যাসের গড় মুক্ত পথ এবং একক সময়ে সংঘটিত ধাক্কার সংখ্যার ডেরিভেশনটা করছিলাম, এবং এর আগের ক্লাসে আমরা গ্যাসের গতিতত্ত্বের যে সূত্রগুলো সেই সূত্রগুলোর ডেরিভেশনটা দেখছিলাম। আজকে আমরা ম্যাথ প্রবলেম সলভ করব। এই দুইটা থিওরির একসাথে অনেকগুলো ম্যাথ প্রবলেম আমরা সলভ করব আজকে। তো এর জন্য যেটা লাগবে সেটা হচ্ছে তোমার সূত্রগুলা মুখস্থ রাখা লাগবে। সূত্রগুলা যদি মুখস্থ না থাকে তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। দেখো, ম্যাথ করতে গেলে, ম্যাথ প্রবলেম সলভ করতে গেলে তুমি সেটা যেখানে করো না কেন, ধরো যে বোর্ড পরীক্ষার জন্য ম্যাথ প্রবলেম সলভ করতেছো, বা ধরো যে অ্যাডমিশন টেস্টের জন্য ম্যাথ প্রবলেম সলভ করতেছো, এটার জন্য সূত্রগুলা কিন্তু খুব ভালো করে মুখস্থ রাখা লাগে। তুমি কিন্তু যখন প্রবলেম সলভ করবা, যখন প্রবলেমের অ্যান্সার করবা, একটা ম্যাথ প্রবলেম সলভ করবা, তখন তুমি সূত্রের ডেরিভেশন করার পরে তারপরে সূত্র এনে ম্যাথ প্রবলেম সলভ করতে পারবে না। সূত্র একেবারে ঠুটস্থ থাকতে হবে। অর্থাৎ ম্যাথ পড়ার আগে ওই ম্যাথ করার জন্য সূত্র কি সূত্র সেটা যেন তোমার হাত লিখে ফেলে, ঠিক আছে? এরকম ঠুটস্থ করে রাখা যাবে সূত্রগুলাকে। তো চলো আমরা শুরু করে দিই। হ্যাঁ, দাদা মাইক প্রবলেম। মাইক তো অন আছে, সাউন্ড প্রবলেম হচ্ছে এই ব্যাপারে। আচ্ছা, যাদের সাউন্ডে প্রবলেম হচ্ছে তারা একটু একটা কাজ করো, তোমরা এফবি তে চলে আসো, ফেসবুকে চলে আসো, ওয়েব অ্যাপ থেকে ফেসবুকে চলে আসো। কি করব বলো তো সাউন্ডে প্রবলেম দিলে? যাদের সাউন্ডে প্রবলেম হচ্ছে তারা এফবি তে চলে আসো। হ্যাঁ, এফবি তে সাউন্ড ঠিক আছে, শুধু ওয়েব অ্যাপ একটু ঝামেলা করছে। ওয়েব অ্যাপে ঝামেলা করছে, কেন ঝামেলা করছে বুঝছি না। ওকে, তাহলে চলো আমরা শুরু করি। তো গ্যাসের গতিতত্ত্বের যে সূত্রগুলো লাগবে সেই সূত্রগুলো আমার সাথে সাথে একবার একটু লিখে ফেলো তো, রাফ লিখে ফেলো তো। গ্যাসের গতিতত্ত্বের যে সূত্রগুলো লাগবে, তো প্রথম সূত্রটা যেটা ছিল সেটা হচ্ছে পিভি ইকুয়াল টু 1/3 এম এন সি স্কয়ার বার, এম এন সি স্কয়ার বার, এটা ছিল প্রথম সূত্র। দেন এখান থেকে আমরা অনেকগুলো সূত্র পাই, যেমন পি ইকুয়াল টু 1/3 এম এন সি স্কয়ার বার। এখানে এই এন কিন্তু মূল সংখ্যা না, একক আয়তনে অণুর সংখ্যা, একক আয়তনে অণুর সংখ্যা। জাস্ট সূত্রগুলো একবার একটু রিভিশন দিয়ে নিচ্ছি, হ্যাঁ, ম্যাথ করার জন্য। তারপর হচ্ছে তাপ, পি ইকুয়াল টু, আর একটা সূত্র ছিল যে পি ইকুয়াল টু 1/3 রো সি স্কয়ার বার। তারপরে সি আর এম এস, এটা ইকুয়াল টু ছিল √3p/ρ। পি হচ্ছে প্রেসার, রো হচ্ছে গ্যাসের ঘনত্ব। তারপর গ্যাসের গতিশক্তির যে সূত্রগুলো ছিল সেই সূত্রগুলো হচ্ছে E ইকুয়াল টু 3/2 পিভি। তারপর E ইকুয়াল টু 3/2 পিভি এর জায়গায় এনআরটি। এই এনআরটি এটা হচ্ছে 1 মোল গ্যাসের জন্য বা n মোল গ্যাসের জন্য। তারপরে গ্যাসের গড় গতিশক্তি বা একটি অণুর গতিশক্তি সেটা ছিল 3/2 কেটি। গড় গতিশক্তি বললাম আমরা, কিন্তু এই সূত্রটা খাটাবো, একটি অণুর গতিশক্তি মানে গড় গতিশক্তি। তাহলে 3/2 কেটি একটা সূত্র ছিল, এবং সিআরএমএস এর আরো একটা সূত্র ছিল। সিআরএমএস এটা ইকুয়াল টু
3RT ডিভাইডেড বাই বড় হাতের এম, যেখানে আণবিক ভর বড় হাতের এমটা। আর যদি তুমি √3KT দিয়ে লেখো তাহলে নিচে ছোট হাতের এম। এটা হচ্ছে সিআরএমএস এর আর দুইটা সূত্র। তো মোটামুটি এই সূত্রগুলাই কিন্তু আমার লাগবে। দেখো আমরা গ্যাসের গতিতত্ত্বের যে ডেরিভেশনটা করছিলাম সেখান থেকে কিন্তু আমরা এই সূত্রগুলাই কিন্তু পেয়েছিলাম। ঠিক ক্লিয়ার? তো চলো এবার প্রবলেম সলভ করা শুরু করি। তো দেখো প্রথম যে প্রবলেমটা এটা আমাদের বলতেছে 30°C তাপমাত্রায় প্রতি গ্রাম অণু হিলিয়াম গ্যাসের গতিশক্তি নির্ণয় করো। 30°C তাপমাত্রা, অর্থাৎ তাপমাত্রাটা বলে দেওয়া হয়েছে, তাপমাত্রাটা 30°C। তো এটাকে কেলভিন স্কেলে নিয়ে নিব, 30 প্লাস 273 এত কেলভিন। তো এই তাপমাত্রায় প্রতি গ্রাম অণু, তাহলে প্রতি গ্রাম অণু হিলিয়াম গ্যাস, তাহলে হিলিয়ামের ভর কত, এম কত, 1 গ্রাম, কি তাই না? তাহলে 1 গ্রাম হিলিয়াম গ্যাসের গতিশক্তি নির্ণয় করতে বলছে। এখানেই ঝামেলা। তুমি যদি এইটা ভাবো তাহলে কিন্তু তোমার ম্যাথ হবে না। 1 গ্রাম অণু, দেখো প্রতি গ্রাম অণু, অণু বলছে যে প্রতি গ্রাম অণু কথাটা আছে, ঠিক আছে? তাহলে প্রতি গ্রাম মলিকিউল এই কথাটা যদি থাকে, অণু কথাটা যদি থাকে, তাহলে সেটা আসলে 1 গ্রাম হিলিয়াম বুঝায় না, সেটা আসলে 1 মোল হিলিয়াম বুঝায়। যেমন আমি যদি তোমাকে জিজ্ঞেস করি, বলো 1 গ্রাম অণু অক্সিজেন কতটুকু, তাহলে 1 গ্রাম অণু অক্সিজেন মানে 1 গ্রাম না, 1 গ্রাম অক্সিজেন না, 32 গ্রাম অক্সিজেন, অর্থাৎ 1 মোল অক্সিজেন। ঠিক আছে? মোলার ভরটাকেই গ্রাম অণু দিয়ে লেখা হয়। তাহলে এইটাকে অনেকে ভুল ভাবে যে প্রতি গ্রাম অণু হিলিয়াম মানে 1 গ্রাম হিলিয়াম না, প্রতি গ্রাম অণু হিলিয়াম মানে এই যে প্রতি গ্রাম অণু হিলিয়াম, এই কথাটার অর্থ হচ্ছে 1 মোল হিলিয়াম। ঠিক আছে? এই অণু কথাটার জন্যই হচ্ছে এটা, যে এন হচ্ছে 1 মোল। ঠিক আছে? আর আমি যদি এভাবে বলতাম 1 গ্রাম হিলিয়াম গ্যাস, 1 গ্রাম হিলিয়াম গ্যাস, এভাবে যদি বলতাম তাহলে সেটা বুঝাইতো যে হিলিয়ামের ভরের মানটা আমি বলে দিচ্ছি যে 1 গ্রাম। তাহলে এই জিনিসটা মাথায় রাখি, হয় এটাতে কিন্তু অনেকে ঝামেলা করে ফেলে, এই ম্যাথটা কিন্তু ভুল করে, এবং এই ম্যাথটা কিন্তু এমসিকিউতে বিশেষ করে বেশি আসে। এবার কি বলা হচ্ছে, গতিশক্তি কত নির্ণয় করো। তো আমরা তো বুঝে গেছি যে প্রতি গ্রাম অণু হিলিয়াম মানে 1 মোল, তাহলে 1 মোলের গতিশক্তি বের করতে হবে। একটির না, একটি অণুর না, 1 মোলের, অর্থাৎ মোল সংখ্যা দিয়ে যে সূত্রটা আছে সেটা আমরা লিখবো, E = 3/2 nRT। তাহলে এখানে মান বসিয়ে দিলে কাজ শেষ। 3/2 n হচ্ছে 1 মোল, আর এর মান 8.316। তো এখানে দেখো আর এর মানটা দেওয়া আছে 8.31, তাহলে 6 আর না লেখাটাই ভালো। ঠিক আছে? 8.31টাই আমরা লিখবো। আর টি এর মানটা হচ্ছে 30 প্লাস 273। তাহলে এখান থেকে হিসাব করে এবার আমরা জুল এককে গ্যাসের গতিশক্তিটা পেয়ে যাব। তাহলে 3 × 8.31 × 30 প্লাস 273 ডিভাইডেড বাই 2, অর্থাৎ 3.77 × 10⁻³ জুল। কি ঠিক আছে? ক্লিয়ার? ওকে, সহজ। এগুলো এমসিকিউতে আসবে, এগুলো রিটেন আসার সম্ভাবনা নেই, তবে বোর্ড কোশ্চেনে রিটেন আসতে পারে, বোর্ড কোশ্চেন হলে রিটেন আসতে পারে। এবার আসো দেখো 19 নম্বর প্রবলেমটা আগেরটার মতোই। কি বলছে, 27°C তাপমাত্রায় 10 গ্রাম অক্সিজেন গ্যাসের মোলার গতিশক্তি নির্ণয় করো। এই যে এবার দেখো, এবার বলছে 10 গ্রাম অক্সিজেন গ্যাস। ঠিক আছে? এবার প্রতি গ্রাম অণু অক্সিজেন গ্যাস বলে নাই। আমি যদি দেখতাম প্রতি গ্রাম অণু অক্সিজেন, তাহলে আমি 1 মোল অক্সিজেন গ্যাসের গতিশক্তিটা বের করতাম। এখানে 10 গ্রাম বলছে। তাহলে এইবার আমরা যদি গতিশক্তিটা বের করি, E = 3/2 nRT। কত মোল বলা নাই, ডাইরেক্টলি বলা নাই, বাট ইনডাইরেক্টলি মোল সংখ্যাটা দেওয়া আছে। কিভাবে? মোল সংখ্যা সমান ভর ভাগ আণবিক ভর। তাহলে ভর হচ্ছে 10 গ্রাম, আর অক্সিজেন গ্যাস যেহেতু বলা আছে, তো অক্সিজেন গ্যাসের আণবিক ভর তো আমরা জানি 32। তাহলে মোল সংখ্যা 10/32 আর 8.316। আর কত তাপমাত্রা, 27°C তাপমাত্রা, অর্থাৎ 27 প্লাস 273 মানে 300 কেলভিন। তাহলে এখান থেকে আমরা মান কত পাচ্ছি দেখি, 27 প্লাস 273 অর্থাৎ 300 গুণ 8.316 × 10 × 3 ডিভাইডেড বাই 62, সরি 64 আর কি, 32 × 2। তাহলে এটা আমরা পাচ্ছি 1.169 × 10⁻³ জুল। ঠিক আছে? সহজ। ঠিক আছে? প্রথম ম্যাথগুলো কিন্তু সহজ, আমরা সহজ থেকে আস্তে আস্তে কঠিনের দিকে যাচ্ছি। দেখো প্রবলেমটা পড়ো, কি বলছে দেখো, সুন্দর একটা প্রবলেম। একজন ব্যক্তি শ্বাস প্রশ্বাসে 1.12 লিটার বায়ুর সেবন করে, শ্বাস প্রশ্বাসের জন্য সে এতটুকু বায়ু সেবন করে।
লিটারে, পরিমাপটা লিটারে বলে দিচ্ছে যে কতটুকু, সে মোট কতগুলো অণু সেবন করে এবং 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অণুগুলোর গড় গতিশক্তি নির্ণয় করো। তাহলে 1.12 লিটার বায়ু সেবন করে, তাহলে তুমি এইখান থেকে আগে বের করো কত মোল সে সেবন করে। যদি এমন বলতো ধরো যে 12 গ্রাম অক্সিজেন গ্যাস বা 12 গ্রাম ধরো যে অণু সেবন করে, এরকম যদি বলে দিত, তাহলে আমরা সেখান থেকে মোল সংখ্যাটা বের করে নিতাম, ভর ভাগ আণবিক ভর দিয়ে মোল সংখ্যাটা বের করে নিতে পারতাম। কিন্তু সেটা গ্রামে বলে নাই, সেটা বলে দিচ্ছে হচ্ছে লিটারে। তাহলে লিটারে বলে দিলে তুমি ভাববা এই যে লিটারটা দেওয়া আছে এটা এসটিপি, এসটিপি তে মানটা দেওয়া আছে, বলা নাই, হয়তো বলা নাই, কিন্তু তুমি স্বাভাবিক তাপমাত্রা চাপে এটা ভেবে নিবা, এটা এসটিপি তে এটা ভেবে নিতে হবে। তাহলে 1.12 লিটার বায়ু সেবন করলে কত মোল বায়ু সে সেবন করে, আগে তুমি সেইটা বের করো, মোল সংখ্যাটা বের করো। তাহলে মোল সংখ্যাটা আমরা কিভাবে বের করতে পারি? মোল সংখ্যা n, ছোট হাতের n, VL ডিভাইডেড বাই 22.4 লিটার, 22.4 লিটার। তাহলে এই যে এসটিপি তে লিটারে, লিটারে কতটুকু পরিমাণ সেটা আমাদের বলে দেওয়া আছে 1.12, ক্লিয়ার? 1.12 ডিভাইডেড বাই 22.4, তাহলে 1.12 ডিভাইডেড বাই 22.4, এখান থেকে আমরা মোল সংখ্যা পাচ্ছি, এখান থেকে আমরা মোল সংখ্যাটা পাচ্ছি 0.05, 0.05 এত মোল, ঠিক আছে? এত মোল বায়ু সে সেবন করে। এইবার সে কতগুলো অণু সেবন করে, অণু বের করতে বলছে। এক মোলে, ঐকিক নিয়ম, এক মোলে অণু থাকে 6.02 ইনটু 10 টু দি পাওয়ার 23, অতএব এত মোলে অণু থাকে কতগুলা। বা তুমি চাইলে ঐকিক নিয়ম তো করা যাবে না, এই বয়সে তো ঐকিক নিয়ম করাই যাবে না, তাহলে কি লিখবা? এই যে অণুর সংখ্যা ডিভাইডেড বাই অ্যাভোগাড্রোর সংখ্যা। তাহলে কতগুলো অণু সে সেবন করে, কত মোল? 0.05 মোল। এবার কতগুলো অণু সে সেবন করে সেটা হচ্ছে মোল সংখ্যা ইনটু অ্যাভোগাড্রোর সংখ্যা, অর্থাৎ 0.05 ইনটু 6.02 ইনটু 10 টু দি পাওয়ার 23। তাহলে 6.02 এক্সপোনেনশিয়াল ফাংশন 23 ইনটু 0.05, তাহলে 3.01 ইনটু 10 টু দি পাওয়ার 22 এত টি, ঠিক আছে? এবার আরেকটা কোশ্চেনের সাথে করছে যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অণুগুলোর গড় গতিশক্তি কত নির্ণয় করো। অণুগুলোর গড় গতিশক্তি বলো কি চাইছে, কি চাইছে? 3/2 nRT নাকি 3/2 kT? ভালো করে বুঝে বুঝে বলবা। অণুগুলোর গড় গতিশক্তি তার মানে কি সমস্তটুকু এত মোলের গতিশক্তি না, অণুগুলোর গড় গতিশক্তি মানে একটি অণুর গতিশক্তি। যখনই বলবে অণুগুলোর গড় গতিশক্তি, অণুর গড় গতিশক্তি, তখন ভাবতে হবে একটি অণুর গতিশক্তি। আমি যদি বলতাম যে টোটাল শক্তিটা বের করো, তাহলে আমি 0.05 মোল গ্যাসের শক্তি এটাই বলতাম, ঠিক আছে, এটা বুঝতাম। কিন্তু এখানে যেহেতু বলছে গড় গতিশক্তি, গ্যাসের অণুর গড় গতিশক্তি, তাহলে আমাদের একটি অণুর গতিশক্তি বের করতে হবে। তাহলে গ্যাসের অণুর গড় গতিশক্তি that is 3/2 kT। এবার 3/2 k এর মান কত? k এর মান হচ্ছে 1.38 ইনটু 10 টু দি পাওয়ার 23, ঠিক আছে? into 10 to the power 23, আর টি হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তাহলে 30 প্লাস 273, তাহলে এটা গুণ 3 ইনটু 30 প্লাস 273 ডিভাইডেড বাই 2, তাহলে দেখো তো 6.278 ইনটু 10 টু দি পাওয়ার -21 এত জুল। দেখো এটা আসছে কিনা, ঠিক আছে? হ্যাঁ, এই তো অনেকে সুন্দর উত্তর দিতে পারছো, গুড। চেঞ্জ করলাম, দেখো খুবই সহজ ম্যাথ। স্বাভাবিক তাপমাত্রা ও চাপে কোন গ্যাসের ঘনত্ব বলে দেওয়া আছে, ঘনত্ব রো বলে দেওয়া আছে। অণুর বর্গমূল গড় বর্গবেগ নির্ণয় করো, মানে মূল গড় বর্গবেগ CRMS নির্ণয় করতে বসে। আর প্রথমে দেখো একটা কথা বলা আছে স্বাভাবিক তাপমাত্রা ও চাপে। তো স্বাভাবিক তাপমাত্রা আমরা বুঝবো হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, আর স্বাভাবিক চাপ বললে যেটাকে আমরা বুঝবো, ফিজিক্স অনেকে হয়তো ভাই স্বাভাবিক তাপমাত্রা তো 25, দেখো ফিজিক্সের সব জায়গায় স্বাভাবিক তাপমাত্রা বলতে 0 ডিগ্রি সেলসিয়াস, আদর্শ তাপমাত্রা বলতে 0 ডিগ্রি সেলসিয়াস ধরেই সব বইতে করছে, ইসাক স্যারের বই, তাপমান স্যারের বই, সব বইতেই 0 ডিগ্রি সেলসিয়াস ধরে নিয়ে করছে। তো এখন কি আর করা, তুমি এইটা ধরে নিয়েই করবা, ঠিক আছে?
মানে কেমিস্ট্রির সাথে ফিজিক্সকে মিলাই ফেলবা। তুমি ফিজিক্সের নিয়মে ফিজিক্সের প্রবলেম গুলো সলভ করবা, যেটা বোর্ড বইগুলোতে করছে ওটা ধরে নিয়ে কাজ করবা। এবার আসো দেখো, তাপমাত্রা আমাদের লাগবে না, ওটা নিয়ে আমার কনসার্ন। তো চাপ লাগবে আমার। তো স্বাভাবিক চাপ হচ্ছে 1 atm অর্থাৎ 1.01325 ইনটু 10 টু দি পাওয়ার 5 পাস্কেল। এবার গ্যাসের ঘনত্ব দেওয়া আছে, বলছে সিআরএমএস বের করো। তাহলে দেখো, চাপ আমি জানি, স্বাভাবিক চাপ জানি, ঘনত্ব জানি, সিআরএমএস বের করতে হবে। তাহলে সূত্র মনে পড়ছে বলো? তাহলে সিআরএমএস ইকুয়াল টু √3p ডিভাইডেড বাই রো। দেখো কত সহজ ম্যাথ, জাস্ট এগুলা রেডিমেড ম্যাথ, সূত্র বসাইলেই ম্যাথ হবে। এর জন্য কি জানতে হবে? সূত্রগুলো জানতে হবে। 1.01325 ইনটু 10 টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই নিচে রো। রো কত? 1.25 কেজি আর মিটার কিউব। সবকিছু এসআই এককে দেওয়া আছে, তাহলে কোনো ঝামেলা নেই। 1.01325 এক্সপোনেনশিয়াল ফাংশন 5 ইনটু 3 ডিভাইডেড বাই 1.25 রুট অ্যান্সার 493.13 এত মিটার পার সেকেন্ড। ঠিক আছে, অণুর মূল গড় বর্গবেগ। কি হলো, সহজ নাকি কঠিন বলো? অনেক সহজ। ওকে, নেক্সট দেখো কি বলছে, স্থির চাপে কত তাপমাত্রায় কোন গ্যাসের অণুর মূল গড় বর্গবেগ প্রমাণ চাপ ও তাপমাত্রায় মূল গড় বর্গবেগের অর্ধেক হবে। আরেকবার পড়ি, প্রশ্নটা আরেকবার পড়ি। কি বলছে? স্থির চাপে অর্থাৎ প্রেসার কনস্ট্যান্ট, তাহলে চাপটা কনস্ট্যান্ট, কত তাপমাত্রায় কোন গ্যাসের অণুর মূল গড় বর্গবেগ প্রমাণ চাপ ও তাপমাত্রার মূল গড় বর্গবেগের অর্ধেক হবে। সিআরএমএস ইজ অনলি ফাংশন অফ টেম্পারেচার। বুঝাইছিলাম আমি তোমাদের যে গ্যাসের মূল গড় বর্গবেগ এটা কখন চেঞ্জ হয়? টেম্পারেচার চেঞ্জ হলে। চাপের কি পরিবর্তন করা হইলো ডোন্ট কেয়ার, আমি ঘনত্বের কি পরিবর্তন করা হইলো শুনবো না, আয়তনের কি পরিবর্তন করা হয়েছে এটা দেখবো না, আমি শুধু দেখবো টেম্পারেচারের কি চেঞ্জ করা হয়েছে। আয়তন, চাপ, ঘনত্ব এগুলো চেঞ্জ হোক বা না হোক, আমার দরকার তাপমাত্রার কি পরিবর্তন করা হয়েছে। কারণ সিআরএমএস শুধুমাত্র টেম্পারেচারের উপর, গ্যাসের গতিশক্তি শুধুমাত্র টেম্পারেচারের উপর নির্ভর করে, এই একটা তাপগতীয় চলকের উপর নির্ভর করে। তুমি তাপমাত্রা চেঞ্জ করলে এরা চেঞ্জ হবে। তাহলে এখানে তাপমাত্রার কথাই তো বলছে যে কত তাপমাত্রায় কোন গ্যাসের অণুর মূল গড় বর্গবেগ প্রমাণ চাপ ও তাপমাত্রায় গ্যাসের মূল গড় বর্গবেগের অর্ধেক হবে। তাহলে প্রমাণ চাপ ও তাপমাত্রা, আমরা তাপ বাদ দিয়ে দিই, প্রমাণ তাপমাত্রা। তাহলে প্রমাণ তাপমাত্রা কত? 273 কেলভিন, মাত্র 0 ডিগ্রি সেলসিয়াস আর কি। তাহলে 273 কেলভিন এই তাপমাত্রায় সিআরএমএস এটাকে আমি বললাম সি1। এই যে সি1টা ধরো সি, ঠিক আছে। এবার বলছে কত তাপমাত্রায় এটা আমাদের চাইছে। তাই এটাকে আমরা যদি টি1 বলি, দেখো তো এটাকে আমরা টি1 বললাম, টি1 273 কেলভিন। তাহলে কত তাপমাত্রায়? টি2 জানি না, কত তাপমাত্রায়? তাহলে কত তাপমাত্রায় কি হবে? সিআরএমএস এটাকে আমি বললাম সি2। তো সি2টা কি হবে? প্রমাণ চাপ ও তাপমাত্রার মূল গড় বর্গবেগের অর্ধেক হবে, মূল গড় বর্গবেগের অর্ধেক হবে। তাহলে প্রমাণ তাপমাত্রায় 273 কেলভিনে সিআরএমএস এর মান সি ধরছি, তাহলে কত তাপমাত্রায় সিআরএমএস ধরলাম সি2 সেটা, তাহলে কি হবে? আগেরটার প্রমাণ তাপমাত্রায় মূল গড় বর্গবেগের অর্ধেক হবে, সি/2। কি বুঝছো? তো এই তাপমাত্রায় সি হলে কত তাপমাত্রায় সি/2 হবে, এটাই আমাদের বের করতে হবে। তাহলে আমরা সিআরএমএস এর যে সূত্রটা জানি, √3kT ডিভাইডেড বাই ছোট হাতের m অথবা √3RT ডিভাইডেড বাই বড় হাতের m, যেটাই তুমি বলো না কেন। তাহলে সিআরএমএস এর সাথে আরএমএস এটার সাথে টেম্পারেচারের সম্পর্ক বর্গমূলের সমানুপাতিক। তাহলে ভাই আমি এটা লিখতে পারি না, C1/C2 এটা ইকুয়াল টু √T1/T2। তাহলে C1 এর মান হচ্ছে C, C2 এর মান হচ্ছে C/2 সমান সমান √T1 এর মান হচ্ছে 273, এখান থেকে T2 এর মানটা বের করতে হবে। তাহলে C কাটাকাটি, তাহলে এই পাশে থাকলো 2 স্কয়ার করে দিলাম, 273 ডিভাইডেড বাই T2। তাহলে T2 ইকুয়াল টু হবে 273/4, 273/4। তাহলে অতএব T2 68.25 এত কেলভিন। আর যদি এটাকে ডিগ্রি সেলসিয়াস স্কেলে লিখতে চাও তাহলে -204.75 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, 68.25 কেলভিন -204.75 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, ওকে।
তাহলে আসো দেখি নেক্সট প্রবলেমটা কি বলছে, দেখো পড়ো এই প্রবলেমটা দেখি, তোমরা পড়ে একটু নিজেরা ভাবো তো আগে, প্রবলেমটা পড়ে নিজেরা ভাবো। তাহলে কি বলছে দেখি, আর্গন অণু হিলিয়াম অণুর চেয়ে 22 গুণ ভারী। এটা এটা কিন্তু কোনো আর কি মানে ধ্রুবমান না, এটা জাস্ট এমনি ধরো বলেই বলা হয়েছে আর কি। ঠিক আছে, তুমি আবার আর্গন অণু আর হিলিয়াম গ্যাসের অণুর আণবিক ভর আবার ভাগ দিয়ে দেখো না 22 গুণ হয় কিনা, না হইতে পারে। এটা জাস্ট ধরো, ধরো যে আর্গন অণু হিলিয়াম গ্যাসের অণুর চেয়ে 22 গুণ ভারী, এটা এই প্রশ্নে বলে দিছে। কোন তাপমাত্রায় হিলিয়াম অণুর মূল গড় বর্গবেগ 57 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আর্গন অণুর মূল গড় বর্গবেগের সমান হবে? ঠিক আছে, তাহলে একটা হচ্ছে হিলিয়াম গ্যাস আর একটা হচ্ছে আর্গন গ্যাস, তাহলে এদের মূল গড় বর্গবেগ সমান হবে। তাহলে সিআরএমএস আর্গন আর সিআরএমএস হিলিয়াম এই দুইটা সমান সমান হবে, এটা আমাদের বলছে। সিআরএমএস আর্গন, সিআরএমএস হিলিয়াম এই দুইটা সমান সমান হবে। তাহলে বলো কোন সূত্র লিখবো, কোন সূত্রটা লিখবো? আর্গন অণু হিলিয়াম অণুর আণবিক ভর, না এটা কি আণবিক ভর বলতো, এই লাইনে কি আণবিক ভরের কথা বলা আছে? আর্গন গ্যাসের একটা অণু হিলিয়াম গ্যাসের একটা অণুর চেয়ে 22 গুণ বেশি ভারী, তাই না? তাহলে আণবিক ভরের তো কোনো কথা বলে নাই, আণবিক ভরের কথা বলে নাই, তাহলে আমাদের বলছে অণুর ভরের কথা। তাহলে অণুর ভরের সূত্রেই আমি যাই, আণবিক ভরের সূত্রে গেলে যে আলাদা কিছু হবে তা না, সূত্র তো একই রকম। ঠিক আছে, তাহলে আমরা কোন সূত্রটা লিখবো? একটা অণুর জন্য সিআরএমএস এর যে সূত্র আর কি, মানে কে দিয়ে যে সূত্রটা ওইটা আমরা লিখতে চাচ্ছি, যে তাহলে 3kT ডিভাইডেড বাই নিচে ছোট হাতের এখানে রুট ওভার 3kT ডিভাইডেড বাই নিচে ছোট হাতের। এবার দেখো এটা তো আর্গন গ্যাসের জন্য, তাহলে আর্গন গ্যাসের এটাকে আমরা 1 নং গ্যাস বললাম, 1 নং আর্গন গ্যাসের, আর হিলিয়াম গ্যাসের এটাকে আমরা 2 নং গ্যাস বললাম। ঠিক আছে, তাহলে 3k এটা T1 নিচে M1, 3k T2 M2, ক্লিয়ার? তাহলে হিলিয়ামকে আমরা 2 বলছি, দ্বিতীয় গ্যাস বলছি, আর আর্গনকে আমরা 1 নম্বর গ্যাসটা বলছি। তাহলে আমাদের প্রশ্নে কি তথ্য দেওয়া আছে দেখি, প্রথম লাইনটা আমরা পড়ি। আগে এখান থেকে অনেক কিছু কাটাকাটি করা যায়, ঠিক আছে, অনেক কিছু কাটাকাটি করা যায়। বলো কাটাকাটি করলে কি থাকে? কাটাকাটি বর্গ করে দাও, রুট চলে যাবে, 3k কাটাকাটি, তাহলে T1 ডিভাইডেড বাই M1 সমান সমান T2 ডিভাইডেড বাই M2। এই ম্যাথগুলো এমসিকিউ তে আসতে লজ্জা পাবে, বুঝছো? তাহলে T1 ডিভাইডেড বাই T2 এটা ইকুয়াল টু M1 ডিভাইডেড বাই হচ্ছে M2। এবার কি বলছে? আর্গন অণু হিলিয়াম অণুর চেয়ে 22 গুণ বেশি ভারী। তাহলে আর্গন অণুর ভর হচ্ছে M1, হিলিয়াম অণুর ভর হচ্ছে M2। তাহলে আর্গন গ্যাসের অণু, এই যে আর্গন গ্যাসের অণু হিলিয়াম গ্যাসের অণুর থেকে 22 গুণ বেশি ভারী, 22 গুণ বেশি ভারী। তাহলে M1 বাই M2 মানে হচ্ছে 22, এই যে M1 বাই M2 এটা মানে 22। এবার আসো পড়ে দেখো, দেখো এটা মানে 22 বসিয়ে দিলাম। এবার বলছে কোন তাপমাত্রায় হিলিয়াম অণুর মূল গড় বর্গবেগ, হিলিয়াম কোন তাপমাত্রায়, হিলিয়াম 2 নম্বর গ্যাস T2 টা চাইছে, মূল গড় বর্গবেগ এটা 57 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আর্গন অণুর মূল গড় বর্গবেগের সমান হবে। আর্গন অণুর মূল গড় বর্গবেগের সমান হবে কত তাপমাত্রায়? 57 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তাহলে এটা হচ্ছে আর্গন গ্যাসের তাপমাত্রা, এটা হচ্ছে T1। তাহলে T1 হচ্ছে 57 প্লাস 273, আমার বের করতে হবে কি T2, আমার বের করতে হবে T2। তাহলে অতএব T2 টা বের করব। কেউ যদি মনে করে যে ভাই আমি এখানে রুট ওভার 3RT ডিভাইডেড বাই বড় হাতের M নিয়ে করব, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, একই জিনিস হবে। ঠিক আছে, একই জিনিস হবে, ছোট হাতের M নিয়ে করলেও যা হবে, বড় হাতের M নিয়ে করলেও তাই হবে। তাহলে 57 যোগ 273 ডিভাইডেড বাই 22, তাহলে 15 57 যোগ 273 ঠিক করলাম, 57 যোগ 273 ডিভাইডেড বাই 22, হ্যাঁ ঠিক আছে, 15 কেলভিন। 15 কেলভিন। কি করছো, কেউ করছে বলো? 15 কেলভিন। ওকে ডান, গুড, ইজি, খুবই ইজি, এগুলো সব বইয়ের ম্যাথ, আমাদের বোর্ড বইয়ের ম্যাথ এগুলো। ঠিক আছে, দেখি আমরা আস্তে আস্তে কঠিন ম্যাথের দিকে যাব। দেখো তো কি বলছে, একই তাপমাত্রা ও চাপে, দেখো এটা খুবই ছোট্ট একটা ম্যাথ,
খুবই ছোট্ট সহজ একটা ম্যাথ, কিন্তু অনেক বইতে নাই বলে এটা অনেকের কাছে কঠিন লাগে। অনেক সময় এমসিকিউতে আসলে কোন সূত্র দিয়ে করতে হবে আমরা বুঝি না। তো দেখি একটু প্রশ্নটা পড়ি তো। একই তাপমাত্রা যাবে একটি সূক্ষ্ম ছিদ্রপথে হাইড্রোজেন এবং অক্সিজেন গ্যাসের ঘনত্ব যথাক্রমে, ঘনত্ব দেওয়া আছে, ফোকাস করো ঘনত্বের উপর। তাহলে ঘনত্ব দেওয়া আছে 8 কেজি পার মিটার কিউব এবং 10 কেজি পার মিটার কিউব। ঘনত্ব, দুইটা গ্যাসের ঘনত্ব, হাইড্রোজেন এবং অক্সিজেন গ্যাসের ঘনত্ব দেওয়া আছে। বলছে অক্সিজেন গ্যাসের গড় বর্গবেগের বর্গমূল, মানে মূল গড় বর্গবেগ, দ্যাট ইজ সিআরএমএস। আর অক্সিজেন গ্যাসের সিআরএমএস যদি 225 মিটার পার সেকেন্ড হয়, তাহলে হাইড্রোজেন গ্যাসের সিআরএমএস এর মানটা, মূল গড় বর্গবেগের মানটা কত হবে? তাহলে ρ1 ρ2 গিভেন, ρ1 ρ2 গিভেন, C2 গিভেন, C1 বের করতে হবে। বুঝলা? দেখো এই যে হাইড্রোজেন গ্যাসের জন্য H2, হাইড্রোজেন গ্যাসের জন্য ঘনত্ব ρ1 বললাম 8 কেজি পার মিটার কিউব। অক্সিজেন গ্যাসের জন্য ঘনত্ব ρ2 বললাম 10 কেজি পার মিটার কিউব। এবার বলছে অক্সিজেন গ্যাসের গড় বর্গবেগের বর্গমূল, দ্যাট ইজ সিআরএমএস অক্সিজেন গ্যাসের জন্য। তাহলে অক্সিজেন গ্যাসের জন্য C2, যেহেতু অক্সিজেন গ্যাসের জন্য ρ2 বলছি, তাহলে অক্সিজেন গ্যাসের জন্য C2 225 মিটার পার সেকেন্ড। তাহলে হাইড্রোজেন গ্যাসের জন্য C1 বলবো, এটা কত হবে? তাহলে দেখো রো এবং সি এর মধ্যে সম্পর্ক দেখো, যারা মনে করো যে মূল গড় বর্গবেগের সাথে গ্রাহামের ব্যাপন হারের সূত্রটা জানবে না, বা মূল গড় বর্গবেগের সাথে গ্যাসের ঘনত্বের সম্পর্কটা জানবে না, তারা কিন্তু এই ম্যাথটা পারবে না। তাহলে সিআরএমএস এর সাথে কার সম্পর্ক? ঘনত্বের সম্পর্ক। তাহলে সিআরএমএস এর সাথে ঘনত্বের সম্পর্কটা কেমন দেখো তো, √3p ডিভাইডেড বাই রো। তাহলে দুইটা গ্যাসের রো এর মানগুলো দেওয়া আছে, একটা গ্যাসের সিআরএমএস এর মান দেওয়া আছে, তাহলে আরেকটা গ্যাসের বের করতে হবে। তাহলে এইখান থেকে দেখো তো আমরা এই সম্পর্কটা পাই কিনা। C1/C2 ইভেন তোমার খাতায় লেখা আছে, আমি গত ক্লাসে লিখেও দিছি। গ্যাসের গতিতত্ত্বের সূত্র থেকে আমরা গ্রাহামের ব্যাপন হার সূত্র প্রমাণ করছিলাম, তো সেখানে কিন্তু লিখেও দিছিলাম। তাহলে C1/C2 এটা ইকুয়াল টু √ρ2 ডিভাইডেড বাই ρ1, মান বসিয়ে দিলে কাজ শেষ। তাহলে C1 টা আমরা বের করতে চাই, C2 টা গিভেন, C2 টা দেওয়া আছে 225, √ρ2 এর মান হচ্ছে 10 আর ρ1 এর মান হচ্ছে 8। তাহলে √10 ডিভাইডেড বাই 8 ইনটু 225। তাহলে অতএব C1 এটা হচ্ছে 251.55 এত মিটার পার সেকেন্ড। এমসিকিউ কিন্তু এগুলো, হ্যাঁ, কিন্তু অনেকে বুঝে উঠতে পারি না যে কোন সূত্র দিয়ে করতে হবে। ঠিক আছে, অনেক বইতে নাই তো এই যে এই সূত্রটা ওইভাবে একটু সুন্দর করে আলাদা করে দেখানো নাই তো, এই কারণে অনেকে হুট করে বুঝে উঠতে পারে না যে কোন সূত্রটা খাটাইতে হবে। কি ক্লিয়ার? ওকে, আসো এবার নেক্সট। কোন গ্যাসের অণুর ব্যাসার্ধ দেওয়া আছে, অণুর ব্যাসার্ধ, অণুর ব্যাসকে আমরা সিগমা দিয়ে লিখি, কিন্তু এখানে দেওয়া আছে অণুর ব্যাসার্ধ, কোনো ব্যাপার না, যদি ব্যাস দরকার হয় 2 দিয়ে গুণ করে নিব। এবং বলছে প্রতি ঘন সেন্টিমিটারে অণুর সংখ্যা এত, তাহলে অণুর গড় মুক্তপথ নির্ণয় করো। তোমাদের আমি বলছিলাম যদি বলে গড় মুক্তপথ নির্ণয় করো, কারণ নাম উল্লেখ করে দেওয়া না থাকে, তাহলে আমরা ম্যাক্সওয়েলটা দিয়েই করব, কারণ ম্যাক্সওয়েলটাই বেশি পারফেক্ট, বেশি কারেক্ট। ক্লসিয়াস বা বোল্টজম্যানটা দিয়ে করতে পারবা না তা না, তুমি করতে পারবা। ক্লসিয়াস এটা দিয়ে ধরো যে তপন স্যারের বইতে করছে, কিন্তু ম্যাক্সওয়েলটা দিয়ে হচ্ছে ইসাক স্যারের বইতে করছে। তো ইসাক স্যারের বইটা বোর্ডে বেশি ফলো করা হয়, এবং তারপরে কথা হচ্ছে কি ইসাক স্যারের বই তপন স্যারের বই ম্যাটার না। ম্যাক্সওয়েলের যে সূত্রটা, এটা আণবিক বেগ বন্টন নীতির সাহায্যে সে সূত্রটা প্রতিপাদন করছে এবং সূত্রটা ব্যাখ্যা প্রদান করছে, এই কারণে ম্যাক্সওয়েলের সূত্রটা আসলে বেশি কারেক্ট, এটা দিয়ে করাটা আসলে উচিত। ঠিক আছে, তাহলে আমরা ম্যাক্সওয়েলটা দিয়ে করব। তো ম্যাক্সওয়েলের গড় মুক্তপথের সূত্রটা কি মনে আছে? ল্যামডা ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই, দেখো গত দুইটা ক্লাসে যা যা শিখছি আজকে সেই ক্লাসের, মানে দুইটা ক্লাসের সূত্রের ম্যাথ প্রবলেম গুলো আমরা আজকে সলভ করতেছি। ঠিক আছে, এর জন্য কিন্তু আগের ক্লাসগুলো করা লাগবে। কেউ মনে করো আগের ক্লাস দুইটা করো না, এখন এসে হুট করে ভাবতেছে কি লিখতেছে ভাই এগুলা, তো এরকম তো কিন্তু মনেই হবে। তো এই কারণে সিরিয়ালি, আমি সবসময় বলি সিরিয়ালি ক্লাসগুলো করবা। তাহলে 1 ডিভাইডেড বাই নিচে √2 n পাই সিগমা স্কয়ার। ঠিক আছে, এবার আসো মানগুলো বসাই দিই। n কি? n হচ্ছে মোল সংখ্যা নাকি? বলো, n কি মোল সংখ্যা? না, n হচ্ছে একক আয়তনে অণুর সংখ্যা। তো প্রথমে আসো সিগমা, তো অণুর ব্যাস, এই সিগমা হচ্ছে অণুর ব্যাস, কিন্তু আমাদের তো ভাই দেওয়া আছে ব্যাসার্ধ, তো সমস্যা নাই, আমরা গুণ করে দিব 3.6, এই যে 2 গুণ করে দিব 2 * 3.6 * 10⁻⁸ এত সেন্টিমিটার। তো সেন্টিমিটারে রাখলে তো চলবে না, মিটারে নিয়ে যেতে হবে। তাহলে 2 * 3.6 দেখি কত আসে,
3.6 ইনটু 2 তাহলে কত 7.2 হ্যাঁ 7.2 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 10 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 2 তাহলে 10 টু দি মাইনাস মানে 10 টু দি পাওয়ার মাইনাস 8 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 2 মানে আবার 100 দিয়ে ভাগ আর কি তাহলে 10 টু দি পাওয়ার মাইনাস 10 মিটার ঠিক আছে না আর n হচ্ছে একক আয়তন অণুর সংখ্যা এই যে এই n হচ্ছে একক আয়তন অণুর সংখ্যা আমাদের বলছে প্রতি ঘন সেন্টিমিটার অণুর সংখ্যা এত ভালো করে খেয়াল করো দেখো তো 2.79 গুণ 10 টু দি পাওয়ার 19 এত টি প্রতি প্রতি ঘন সেন্টিমিটারে তাহলে পার সেন্টিমিটার কিউব কিন্তু আমার তো এটা চলে চলবে আমার তো এসআই এককে মানটা লাগবে আমার লাগবে কতটি পার মিটার কিউবে তা আমি যেটা নিচ্ছি সেটা হচ্ছে কতটি পার সেন্টিমিটার কিউবে যেটা আমার প্রশ্ন দেওয়া আছে সমস্যা নাই এটারে তাহলে ইউনিটে কনভার্ট করে ফেলতে হবে ঠিক আছে এটাকে ইউনিট কনভার্ট করে আমরা পার মিটার কিউবে কত সেটা নিয়ে নিব তো অনেকে দেখো কনভার্ট পারো না দেখো খুবই সহজ 2.79 ইনটু 10 টু দি পাওয়ার 19 ডিভাইডেড বাই দেখো 1 সেন্টিমিটার কিউব এই যে 1 সেন্টিমিটার কিউব তো তোমার এখন মিটার কিউব করা লাগবে তাহলে নিচের 1 সেন্টিমিটার কিউব কে তুমি মিটার কিউব করে ফেলো তাহলে 2.79 ইনটু 10 টু দি পাওয়ার 19 ডিভাইডেড বাই নিচে 1 সেন্টিমিটার কিউবকে যদি মিটার কিউবে কনভার্ট করি তাহলে 10 টু দি পাওয়ার মাইনাস 6 মিটার কিউব নিচে তাহলে উপরে চলে গেলে 10 টু দি পাওয়ার প্লাস 6 হয়ে যাবে ঠিক আছে 10 টু দি পাওয়ার প্লাস 6 হয়ে যাবে অর্থাৎ 2.79 ইনটু 10 টু দি পাওয়ার 19 গুণ 10 টু দি পাওয়ার প্লাস 6 হয়ে গেল বুঝছো এত মিটার কিউব এত পার মিটার কিউবে কি বুঝতে পারছো এত পার মিটার কিউবে তাহলে 19 যোগ হচ্ছে 6 তাহলে কত হচ্ছে 19 যোগ 6 25 হ্যাঁ ঠিক আছে না 2.79 ইনটু 10 টু দি পাওয়ার 25 এত পার মিটার কিউবে তাহলে এখন মান বসাও অনেকে বলতে ভাই এত কিছু লেখা লাগে না লেখা লাগে না আমি একটু কম পারিতে লিখছি এবার তুমি যখন বেশি পারবা তখন তুমি একবার ভাগ মানে মনে মনে ভাগ করবা যে পার সেন্টিমিটার কিউব তাহলে নিচে 10 টু দি পাওয়ার মাইনাস 6 দিয়ে ভাগ তাহলে উপরে গেলে 10 টু দি পাওয়ার 6 তাহলে 2.79 ইনটু 10 টু দি পাওয়ার 25 পার মিটার কিউব তুমি একবার লিখে ফেলবা কোনো সমস্যা নেই আমি তোমাকে একবার ভেঙে দেখালাম কিন্তু পরীক্ষার হলে তোমার অত কিছু লিখতে হবে না তাহলে আসো একটু মান বসাই 1 ডিভাইডেড বাই নিচে √2 n 2.79 into 10 to the power 25 pi 3.1416 আর sigma 7.2 into 10 to the power minus 10 এর স্কয়ার তাহলে 1 divided by √2 গুণ 2.79 exponential function 25 into 3.1416 into 7.2 exponential function minus 10 per square এটাকে এবার সায়েন্টিফিক মোডে নিবা তাহলে 1.55 into 10 to the power minus 8 meter 1.55 into 10 to the power minus 8 meter clear 1.55 হ্যাঁ ঠিক আছে গুড এবার আসো নেক্সট দেখো কোনো উদ্দীপক নাই কোনো প্রশ্ন নাই তাহলে একটা চিত্র আঁকো একটা গ্যাস সিলিন্ডার আছে এটা একটা গ্যাস সিলিন্ডার এই গ্যাস সিলিন্ডারে একটা গ্যাস রাখা আছে গ্যাসটা রাখা আছে 3 অ্যাটমসফিয়ারিক প্রেসার চাপে 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবং এর মধ্যে যে গ্যাসটা আছে সেই গ্যাসের পরিমাণ হচ্ছে 16 গ্রাম অক্সিজেন গ্যাস এবং অক্সিজেন গ্যাসের অণুর ব্যাসার্ধ যে গ্যাসটা আছে সেই গ্যাসের অর্থাৎ অক্সিজেন গ্যাসের অণুর ব্যাসার্ধ 1.5 into 10 to the power minus 10 মিটার এটা বলে দেওয়া আছে তাহলে চাপ বলে দেওয়া আছে তাপমাত্রা বলে দেওয়া আছে কতটুকু গ্যাস রাখা আছে কি গ্যাস রাখা আছে এবং অণুর ব্যাসার্ধ বলে দেওয়া আছে এবার আসো কোশ্চেন তো এটা একটা সৃজনশীল প্রশ্ন এটা হচ্ছে তার উদ্দীপক এবার প্রথম কোশ্চেনটা বলছে যে ম্যাক্সওয়েলের সূত্র অনুযায়ী
ম্যাক্সওয়েলের সূত্রানুযায়ী গড় মুক্ত পথ নির্ণয় করো। গড় মুক্ত পথ নির্ণয় করো। আর আরেকটা কোশ্চেন আসে এর সাথে, সেটা হচ্ছে ক্লসিয়াস এবং বোলজম্যান, ক্লসিয়াস এবং বোলজম্যান এদের দুজনের মধ্যে কার হিসাব অনুযায়ী, কার হিসাবে একক সময় সংঘটিত ধাক্কার সংখ্যা বেশি হবে, কার হিসাবে একক সময়ে সংঘটিত ধাক্কা সংখ্যা বেশি বা কম হবে। ধরো আমরা লিখলাম বেশি হবে, এটা হচ্ছে কোশ্চেন। ক্লিয়ার? তো চলো পড়ে ফেলি। ম্যাক্সওয়েলের সূত্র অনুযায়ী গড় মুক্ত পথ, তোমরা আগে না লিখলে খুব ভালো হয়। তাহলে প্রথমে 1 নম্বরটা আর কি, ক ম্যাক্সওয়েলের হিসাব অনুযায়ী গড় মুক্ত পথ 1/√2 n পাই সিগমা স্কয়ার। দেখো ঝামেলাটা কি হয়েছে, পাই এর মান আমরা জানি 3.1416 জানি, সিগমার মানটা অণুর ব্যাসার্ধ দেওয়া আছে, তাহলে অণুর ব্যাসার্ধ থেকে অণুর ব্যাস আমরা জানি, 2 দিয়ে গুণ করে দিলে কাজ শেষ। এবার এই n হচ্ছে একক আয়তনে অণুর সংখ্যা, ঝামেলা লাগছে এইখানে, এই একক আয়তনে অণুর সংখ্যাটা দেওয়া নেই। অনেকে আমুকি করে যে কাজটা করবে, যে জিনিসটার জন্য বারবার সতর্ক করতেছি, 16 গ্রাম অক্সিজেন, অনেকে মোল সংখ্যা বের করবে, মোল সংখ্যা 16/32 নিয়ে বসাই দিবে, করবে, অনেকে এটা করবে। তো এটা করলে কিন্তু আর ম্যাথ হবে না। এই n এর পরিচয় একক আয়তনে অণুর সংখ্যা। ধরো এই গ্যাসটার টোটাল আয়তন v, আর এই গ্যাসটার মধ্যে অণু আছে টোটাল n সংখ্যক, তাহলে একক আয়তনে অণুর সংখ্যা ছোট হাতের n, এইটা হচ্ছে টোটাল অণুর সংখ্যা ডিভাইডেড বাই টোটাল আয়তন। টোটাল অণুর সংখ্যাকে টোটাল আয়তন দিয়ে ভাগ দিলে একক আয়তনে অণুর সংখ্যা পাওয়া যাবে। আমাদের এইটা বের করতে হবে, একক আয়তনে অণুর সংখ্যা এইটা বের করতে হবে। তো দেখো এখানে যে পর্যাপ্ত তথ্য দেওয়া আছে তা দিয়ে একক আয়তনে অণুর সংখ্যা বের করা সম্ভব। কিভাবে সম্ভব আমি তোমাদের একটু হিন্টস দিই। দেখো এখানে 16 গ্রাম অক্সিজেন গ্যাস, তুমি মোল বের করতে পারবা, 0.5 মোল মোল বের করতে পারবা। আর মোল সংখ্যা মানে অণুর সংখ্যা ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো সংখ্যা, তাহলে অণুর সংখ্যা n তুমি পাবা, এই n এর মানটা নিয়ে এখানে বসাবা, বুঝছো? ক্লিয়ার? তাহলে একক আয়তন অণুর সংখ্যা বের করতে গেলে তোমার আয়তনটা লাগবে, আয়তন বের করাও কোনো ব্যাপার না। PV = nRT, RT এর মান তুমি জানো, দেখো T 28 ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে, আর এর মান তো আমরা জানি, P এর মানটা 3 atm চাপ বল দেওয়া আছে, n এর মানটা মোল সংখ্যা তুমি পাইলা 0.5 মোল পাইলা, তাহলে ভিটা বের করা যাবে, সেই ভিটা নিয়ে এখানে বসাই দিবা। ক্লিয়ার? তাহলে বসাই দিলেই তুমি n টা পাবা, ছোট হাতের n টা, একক আয়তন অণুর সংখ্যা পাবা। তাহলে আমাদের মেইন চ্যালেঞ্জটা হচ্ছে একক আয়তন অণুর সংখ্যাটা বের করা। এই কারণে আমি তোমাদের বলছি যে তোমরা আগে হিসাব নিকাশ করিও না। তাহলে আসো আমরা একক আয়তন অণুর সংখ্যা বের করার জন্য ধাপে ধাপে সামনের দিকে আগাই। তো প্রথমে আসো মোল সংখ্যাটা একটু বের করে রাখি, মোল সংখ্যা n, তাহলে মোল সংখ্যা n হচ্ছে 16/32, 0.5 মোল, 0.5 মোল, মোল সংখ্যাটা বের করলাম। এবার তাহলে মোল সংখ্যা বের করলে অণুর সংখ্যাটা আমরা পাবো কিভাবে, অণু সংখ্যা, এই অণুর সংখ্যা n হবে মোল সংখ্যা ইনটু অ্যাভোগাড্রো সংখ্যা। তো মোল সংখ্যা 0.5 আর 6.02 ইনটু 10⁻23, এতটি অণুর সংখ্যা। তাহলে 6.02 এক্সপোনেনশিয়াল ফাংশন 23 ইনটু 0.5, তাহলে 3.01, এটা হিসাব করা লাগে, 3.01 ইনটু 10⁻23, এতটি। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে টোটাল অণুর সংখ্যা, এই পাত্রের মধ্যে কতগুলো অণু আছে সেই অণু সংখ্যাটা আমরা বের করলাম। এবার লাগবে আয়তন, তাহলে আয়তন আসো দেখি আয়তনটা বের করতে পারি কিনা। PV = nRT, তাহলে P 3 atm, তাহলে 3 ইনটু 1.01325 ইনটু 10⁵, একেবারে পুরো মান বসালাম। কেউ যদি চাও যে 1.01 ইনটু 10⁵ এইটুকু লিখবা, কোনো ব্যাপার না। তাহলে 3 atm সেটাকে এসআই এককে কনভার্ট করে নিলাম, v এর মানটাই আমরা বের করতে চাই, n 0.5, আর এর মান 8.316, আর টেম্পারেচার T হচ্ছে 301। কিভাবে 301? 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মানে 301 কেলভিন। তাহলে এখান থেকে কি বের করা যাবে বলো তো, v এর মানটা বের করা যাবে 0.5, 8.316 ইনটু 301, এটাকে ভাগ দিব 3 ইনটু 1.01325 এক্সপোনেনশিয়াল ফাংশন 5 দিয়ে ভাগ দিব।
তাহলে অতএব ভি এর মানটা পাবো 4.11 ইন্টু 10 টু দি পাওয়ার -3 এত মিটার কিউব। এটা হচ্ছে আয়তন। তাহলে অতএব একক আয়তন অণুর সংখ্যা, অতএব একক আয়তনে অণু সংখ্যা, একক আয়তনে অণু সংখ্যা ছোট হাতের n, টোটাল অণুর সংখ্যা ডিভাইডেড বাই টোটাল আয়তন। তো টোটাল অণুর সংখ্যা 3.01 ইন্টু 10 টু দি পাওয়ার 23 ডিভাইডেড বাই টোটাল আয়তন 4.11 ইন্টু 10 টু দি পাওয়ার -3 4.11। তাহলে 3.01 এক্সপোনেনশিয়াল ফাংশন 23 ভাগ অ্যান্সার। তাহলে এখান থেকে আমি পাচ্ছি 7.31 ইন্টু 10 টু দি পাওয়ার 25 এত টি আর মিটার কিউবে, বুঝছো? এত টি পার মিটার কিউব। তাহলে এবার আমাদের বাকি থাকলো কি? বাকি থাকলো ক্লসিয়াসের সরি ম্যাক্সওয়েলের গড়মুক্ত পথ। তাহলে ল্যামডা এম আর কি, ম্যাক্সওয়েল ল্যামডা এম 1 ডিভাইডেড বাই √2 n পাই সিগমা স্কয়ার। আসো মানগুলো বসাই। 1 ডিভাইডেড বাই √2 n 7.31 into 10 to the power 25 pi 3.1416 আর সিগমা স্কয়ার। এই যে অণুর ব্যাসার্ধ এটা, তাহলে অণুর ব্যাস এর দ্বিগুণ। হ্যাঁ, তাহলে 1.52 into 1.5 into 10 to the power -10 তার স্কয়ার। তাহলে আসো তো, এর সাথে গুণ হচ্ছে √2, তার সাথে গুণ হচ্ছে 3.1416, তার সাথে গুণ হচ্ছে 2 into 1.5 এক্সপোনেনশিয়াল ফাংশন -10 তার স্কয়ার। এবার 1 ডিভাইডেড বাই অ্যান্সার। তাহলে 3.42 into 10 to the power -8 মিটার। এটা হচ্ছে গড়মুক্ত পথের রাশিমালা, বুঝলা? এটা হচ্ছে গড়মুক্ত পথের রাশিমালা না, সরি মান। তাহলে একক আয়তনে অণু সংখ্যা। ম্যাথটা কিন্তু খুবই সুন্দর, বুঝছো? ম্যাথটা কিন্তু খুবই সুন্দর ম্যাথ, ঠিক আছে? ম্যাথটা কিন্তু খুবই সুন্দর। তুমি অনেক জায়গায় দেখো, আমি একটু চেঞ্জ করলাম, তুমি অনেক জায়গায় সূত্র দেখবা ওরা গড়মুক্ত পথের সূত্র বানাইছে। ধরো যে তুমি যদি একটু অন্যান্য বই টই ঘাটাঘাটি করো, তাহলে তুমি দেখবা গড়মুক্ত পথের একটা সূত্র আছে, তোমার মনে হবে কি রে, এই সূত্রটা তো অপূর্ব ভাই করাই নাই। ঠিক আছে, অনেকে সূত্র দেখে ভাই কি কোত্থেকে আসছে এই সূত্রটা, অপূর্ব হয়তো করাই নাই। তো দেখো তো কি সূত্র, দেখো আমি তোমার বলি। √2 n পাই সিগমা স্কয়ার, বুঝছো? এই n হচ্ছে একক আয়তন অণুর সংখ্যা 1 ডিভাইডেড বাই √2 n ডিভাইডেড বাই নিচে v, তারপরে পাই সিগমা স্কয়ার। তাহলে ভিটা চলে গেল উপরে, এই যে ভিটা, এই ভিটা চলে গেল উপরে, ভিটা উপরে চলে গেল। এবার এই n হচ্ছে মোল সংখ্যা √2, দেখো মোল সংখ্যা ইনটু অ্যাভোগাড্রো সংখ্যা পাই সিগমা স্কয়ার আর উপরে v। তো pv ইকুয়াল টু nRT। তাহলে v ইকুয়াল টু nRT ডিভাইডেড বাই p, nRT ডিভাইডেড বাই p। তাহলে কি কি করে কাটাকাটি যাচ্ছে, n আর n কাটাকাটি যাচ্ছে। তাহলে অতএব ল্যামডা m এটা সমান সমান, ল্যামডা m এটা সমান সমান উপরে RT আর নিচে √2 PNA পাই সিগমা স্কয়ার। এই একটা সূত্র, ঠিক আছে? এটা গড়মুক্ত পথের একটা সূত্র, দেখো না খুবই সুন্দর সূত্র। তো কি করছি, কি বুঝতে পারছো কি করছি? একটু আগে ম্যাথটা ভেঙে ভেঙে করছি না, তো সেটা ভেঙে ভেঙে না করে এইভাবে করছি। এইবার শোনো, দেখো তোমার আমি অনেক উপকার করে দিছি। আমি ধরো এত উপকার করতে চাই না, আগের ম্যাথটাতে তোমার আমি অনেক উপকার করে দিছি। এই যে এখানে অনেক উপকার করে দিছি, কত গ্রাম অক্সিজেন গ্যাস আছে সেটাও বলে দিছি। ধরো আমি এটা বলে দিতে চাই না, ঠিক আছে? কতটুকু অক্সিজেন গ্যাস আছে সেটা আমি তোমরা বলে দিতে চাই না। তাহলে আমি দেখো কি কি বলে দিব, শুধুমাত্র তাপমাত্রা বলে দিব 28 ডিগ্রি সেলসিয়াস, আর চাপ বলে দিব 3 অ্যাটমসফিয়ারিক প্রেসার, আর কিছু আমি বলে দিতে চাই না। আর অণুর ব্যাসার্ধটা বলে দিব 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস কত 10 ছিল, হ্যাঁ 10 মিটার, এইটা বলে দিব। ঠিক আছে, অণুর ব্যাসার্ধটা বলে দিব, এর সাথে 2 গুণ হবে অবশ্য। অণুর ব্যাসার্ধটা বলে দিব, তাপমাত্রা বলে দিব, পি বলে দিব, তাও কিন্তু মান বের করা সম্ভব। অর্থাৎ তোমাকে আমি এক্সট্রা একটা তথ্য দিয়ে দিছি, সেটা হচ্ছে 16 গ্রাম অক্সিজেন গ্যাস। এটা আর দরকারই নেই, বুঝছো কি?
16 গ্রাম অক্সিজেন গ্যাস, বলো এটা দরকার কি আছে? এটার দরকারই নেই। তুমি ঘাবড়ে যাও না, কিন্তু ধরো 16 গ্রাম অক্সিজেন গ্যাস দেওয়া নেই, তাহলে ঘাবড়ে গেছি না, দরকার নেই, ওটা তো কোনো কাজে লাগছেই না, কাটাকাটি চলে যাচ্ছে না, ওটা কোনো কাজে লাগছে না। তাহলে এটা মাথায় রাখিও। আর তোমার যদি মনে করো যে সূত্র হিসাবে মুখস্থ রাখতে খুবই ইচ্ছা হয়, তাহলে তুমি সূত্র হিসাবেও মুখস্থ রাখতে পারো, তুমি সূত্র হিসাবেও মুখস্থ রাখতে পারো, যদি সূত্র হিসাবে মুখস্থ রাখতে খুবই ইচ্ছা হয় তাহলে এইটাকে সূত্র হিসাবে মুখস্থ রাখতে পারো, যে ল্যামডা, ল্যামডা এম। তাহলে উপরে কি ছিল আমি ভুলে গেছি, দেখি উপরে ছিল আর টি, হ্যাঁ আর টি, আর নিচে হচ্ছে √2 পি এন এ পাই সিগমা স্কয়ার, ঠিক আছে? এই যে এটা কেউ যদি সূত্র হিসাবে মুখস্থ রাখতে চাও তাহলে এটা। এবার আসো সামনে, আমাদের বলছে ক্লসিয়াস এবং বোলজম্যান কার হিসাব অনুযায়ী গড় মুক্ত পথের, কার হিসাব অনুযায়ী কার হিসাব অনুযায়ী একক সময় সংঘটিত ধাক্কার সংখ্যা বেশি হবে, এটা আমাদের হিসাব করতে বলছে। তো খুবই সহজ জিনিস, একক সময় সংঘটিত ধাক্কার সংখ্যা সূত্র কি ছিল ভাই? এন, একক সময় সংঘটিত ধাক্কার সংখ্যাকে আমরা এন দিয়ে লিখতাম, এন সমান সমান ছিল সিআরএমএস ডিভাইডেড বাই ল্যামডা। তাহলে সিআরএমএস টা আমার বের করা লাগবে আগে, সিআরএমএস। তো সিআরএমএস হচ্ছে √3RT ডিভাইডেড বাই বড় হাতের অক্সিজেন গ্যাস বলা আছে, তাহলে √3RT, 3R 8.316, টি হচ্ছে 301 কেলভিন, আর নিচে আণবিক ভর অক্সিজেন গ্যাস, তাহলে 32 গ্রাম, তাহলে 32 গুণ 10⁻³ তাহলে আসো তো দেখি সিআরএমএস কত হয়। তাহলে √3 ইন্টু 8.316 ইন্টু 301 ডিভাইডেড বাই 32 এক্সপোনেনশিয়াল ফাংশন -3, তাহলে এখান থেকে মান আসছে 4.84 ইন্টু 10⁻², এত মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে সিআরএমএস এর মান। এবার আসো ক্লসিয়াস এবং বোলজম্যান দুইজনের হিসাব অনুযায়ী, তাহলে ক্লসিয়াস তার হিসাব অনুযায়ী তুমি ল্যামডা সি এটা বের করবা। সূত্রটা কি হবে? 1 ডিভাইডেড বাই n পাই সিগমা স্কয়ার। দেখো এই মানগুলো সব তোমার জানা, তুমি আগের প্রশ্নে আগেরটা অ্যানসার করতে গিয়ে একক একক আয়তনে অণুর সংখ্যা বের করছো, আয়তন তুমি জানো, সিগমাটাও তুমি জানো, তাহলে তুমি ল্যামডা সিটা বের করবা। সেই ল্যামডা সিটা বের করার পরে সিআরএমএস এর মান এবং তাকে ল্যামডা সি দিয়ে ভাগ দিয়ে দিবা, তাহলে ক্লসিয়াসের হিসাব অনুযায়ী একক সময় সংঘটিত ধাক্কার সংখ্যা পাবা। ঠিক একইভাবে বোলজম্যানের হিসাব করতে হবে। তো দেখো অনেকে কি করে, এখানে মান টান বসায় হিসাব জিজ্ঞেস করবা, মান তুমি বসাবা, টিচারকে তুমি দেখাবা যে তুমি মান বসাচ্ছ। দেখো এই যে এন এর মান কত ছিল এখানে বের করছিলাম, 7.31 ইনটু 10⁻25, 7.31 ইনটু 10⁻25, 10⁻25 পাই 3.416 এবং সিগমা 2 ইনটু 1.5 ইনটু 10⁻⁻10 তার স্কয়ার। তুমি টিচারকে দেখাবা যে তুমি মান সব বসাচ্ছ, হ্যাঁ টিচারকে দেখাবা তুমি হিসাব করতেছো, কিন্তু আসলে তুমি যেটা করবা দেখো তো এই যে তুমি একটু আগে ম্যাক্সওয়েলেরটা বের করলা, ক্লসিয়াসের সূত্রে জাস্ট √2টাই তো নাই, তাই না? তাহলে ম্যাক্সওয়েলের মানটা তো বের করছো, তোমার আবার ক্যালকুলেটরে এত কিছু তোলার তো দরকার নেই। তাহলে একটু চালাকি করে √2 দিয়ে এটাকে যদি √2 দিয়ে গুণ দিয়ে দাও, তাহলে কি √2 বাদ হয়ে দেখো তো 1 ডিভাইডেড বাই n বাই সিগমা স্কয়ার, অর্থাৎ ক্লসিয়াসের সূত্রটা চলে আসে। তাহলে এই যে মানটা এই যে 3.42 এক্সপোনেনশিয়াল ফাংশন -8, এই যে মানটা আছে একে আমি √2 দিয়ে গুণ দিয়ে দিলেই তো কাজ শেষ। তাহলে আমার কষ্ট করে ক্যালকুলেটর পুরোটা তুলে হিসাব করা লাগবে না। তাহলে 4.836 ইনটু 10⁻⁻8 মিটার, ঠিক আছে? আর এর হিসাব অনুযায়ী যদি আমরা একক সময়ে সংঘটিত ধাক্কার সংখ্যা, কার হিসাব? ক্লসিয়াসের হিসাব, এটা যদি বের করি তাহলে সিআরএমএস ডিভাইডেড বাই ল্যামডা সি, তাহলে 4.844 ইনটু 10⁻² ডিভাইডেড বাই 4.836 ইনটু 10⁻⁻8, তাহলে 4.844 এক্সপোনেনশিয়াল ফাংশন 2 ভাগ অ্যান্সার। দেখো তো মিলছে কিনা? 1.001 ইনটু 10⁻10 একক সময় সংঘটিত ধাক্কার সংখ্যা এত টি, ঠিক আছে? অ্যান্সার হবে এটার একক হবে পার সেকেন্ড, মানে এত টি পার সেকেন্ডে। কি মিলছে? তাহলে এটা কার? ক্লসিয়াসের। সেম একইভাবে বোলজম্যান। তাহলে তোমরা বোর্ডের দিকে তাকাবা না,
তোমরা তোমাদের খাতার দিকে তাকায় হিসাব করে ফেলো। ঠিক আছে, আমি দ্রুত লিখে যাচ্ছি বোলজম্যানের হিসাব অনুযায়ী। তাহলে ল্যামডা বি সূত্র ছিল 3/4 n পাই সিগমা স্কয়ার। টিচারকে এরকম দেখাবা যে তুমি মানগুলো বসাচ্ছ। 4 ইন্টু n 7.31 ইন্টু 10 to the power 25, 3.1416, 2 into 1.5 into 10 to the power minus 10 তার স্কয়ার। তাহলে দেখো এটার সাথে একটা ডিফারেন্স কি, 3/4 দিয়ে গুণ, এই মানটাকে 3/4 দিয়ে গুণ দেব। তাহলে 4.836 এক্সপোনেনশিয়াল ফাংশন মাইনাস 10 গুণ হচ্ছে 3/4, 3/4 কে গুণ দিয়ে দিবা। তাহলে 3.627 ইন্টু 10 to the power minus 8 এত মিটার বোলজম্যান। এবার বোলজম্যান হিসাব অনুযায়ী একক সময়ে সংঘটিত ধাক্কার সংখ্যা CRMS ডিভাইডেড বাই ল্যামডা বি। তাহলে CRMS 4.844 into 10 to the power 2 divided by 3.627 into 10 to the power minus 8। তাহলে 4.844 এক্সপোনেনশিয়াল ফাংশন 2 ডিভাইডেড বাই অ্যানসার। তাহলে এটা হচ্ছে 1.33 into 10 to the power 10 পার সেকেন্ড। তাহলে এখান থেকে হিসাব থেকে আমরা বুঝতে পারতেছি, দেখো মান দুটো কিন্তু বের করে ফেলছি। 1 into 10 to the power 10, 1.33 into 10 to the power 10। তাহলে NB is greater than NC, অর্থাৎ বোলজম্যানের হিসাব অনুযায়ী একক সময়ে সংঘটিত ধাক্কার সংখ্যা বেশি হবে। এবার তোমরা দেখো সৃজনশীল প্রশ্ন, এটা কিন্তু বোর্ড কোশ্চেন, এক সময় বোর্ড কোশ্চেন আসছিল 15 কি 16, তারও আগে, অনেক আগে। তো আমরা এখান থেকে এই যে হিসাব অনুযায়ী বের করলাম। বোর্ড কোশ্চেন আসলে ভাই হিসাব অনুযায়ী দেখাইতে হবে। তুমি অনেকে বলতে ভাই এটা তো আমি পারি, এটা তো এমনিই বোঝা যায়। হ্যাঁ আসলে এমনিই তো বোঝা যায়। দেখো তো এই যে সূত্র অনুযায়ী n ইকুয়াল টু CRMS ডিভাইডেড বাই হচ্ছে ল্যামডা। তো CRMS তো দুইজনের জন্য একই। এবার ল্যামডা বোলজম্যান এবং ক্লসিয়াস, তো ক্লসিয়াসের জন্য ল্যামডা মানটা বেশি আর বোলজম্যানের জন্য ল্যামডা মানটা কম। তাহলে ক্লসিয়াসের জন্য দেখো ক্লসিয়াসের জন্য বেশি আর বোলজম্যানের জন্য হচ্ছে এর 3/4 গুণ, 3/4 গুণ, অর্থাৎ এর সহজ কথা এর 75% হচ্ছে ওটা, তাই না? 3/4 মানে কি 75% না? তাহলে ক্লসিয়াসের গড় মুক্ত পথে 75% মান হচ্ছে বোলজম্যানের গড় মুক্ত পথ, অর্থাৎ বোলজম্যানের গড় মুক্ত পথের মানটা কম, ক্লসিয়াসের গড় মুক্ত পথের মানটা বেশি। তাহলে যার ল্যামডার মানটা বেশি তার এর মানটা কম হবে, আর যার ল্যামডার মানটা কম তার এর মানটা বেশি হবে, স্বাভাবিক কথা। কিন্তু এভাবে তো লিখে দিলে তোমাকে 4 মার্ক দিবে দিবে বলো? এভাবে লিখে দিলে তো 4 মার্ক দিবে না, তাহলে 4 মার্কের জন্য তো লিখতে হবে। তো এভাবে হিসাব নিকাশ করতে হবে। আমি তোমাদের পুরোটা করে দিলাম, এটা আসলে করে দেওয়া উচিত না, নিজেদের করা উচিত। তাহলে চেঞ্জ করি নাকি? যারা তুলে পারো নাই পরে করে নিও, নিজে করে নিবা। পড়ো এই ম্যাথটা পড়ো, তারপরে দেখি কে কে পারে। পড়ো এই ম্যাথটা পড়ো, পরে ভাবো। দেখি আমি একটু কমেন্ট দেখে আসি ওই ম্যাপে ওদের। অনিরুদ্ধ চৌধুরী আবার একই প্রশ্ন, দাদা আর কয়টা ক্লাস লাগবে এই চ্যাপ্টারের? আমি একটা কাজ করব, কোন চ্যাপ্টার পড়ানোর সময়, ঠিক আছে, আমি একটা কাজ করব, প্রত্যেকদিন আসার সময় আমি গলায় একটা ঝুলাবো, গলায় একটা বোর্ড ঝুলাবো, ওইখানে লিখে দিব আমি। ঠিক আছে, প্রত্যেক ক্লাসে আসার পরেই আমি লিখে দিব যে আর এই অধ্যায় শেষ করতে আর এত কয়টা ক্লাস লাগবে। ঠিক আছে, মানে জনে জনে এসে প্রশ্ন করে দাদা আর কয়টা ক্লাস লাগবে, আর কয়টা ক্লাস লাগবে। এটা এই প্রশ্নটা বিরক্তিকর, আর কয়টা ক্লাস লাগবে, জানি না আর কয়টা লাগবে, এই প্রশ্নটা করবা না। নুসরাত জাহান বলছে ভাই আমি ফার্স্ট ক্লাস দেখা শুরু করলাম আজকে, আমি কিছু বুঝি না। তুমি কেমনে বুঝবা এগুলো? তুমি বুঝবা এগুলো তো তোমার কাছে আরবি উর্দু ফার্সির মতো লাগবে। প্রথম থেকে ক্লাস করো, তারপরে বুঝবা। দেখো ক্লাসগুলো সব আর্কাইভেও আছে, ক্লাসগুলো সব রেকর্ডেড আছে, ফেসবুকে আছে। ঠিক আছে, ক্লাসগুলো সিরিয়ালি করো। প্রথম ক্লাসে আসলে তুমি তো চোখে অন্ধকার দেখবা। সেপ্টেম্বরে ফার্স্ট উইকে অ্যানুয়াল এক্সাম, তাই অ্যানুয়াল এক্সাম যদি হয়, খুব যদি তাড়া থাকে, তাহলে আর্কাইভ থেকে ক্লাসগুলো দেখে নিলে হয়। আর্কাইভ থেকে ক্লাসগুলো দেখে নিলে হয়। এই অধ্যায়ের ক্লাস শেষ করতে আর কয়টা ক্লাস লাগবে? আর ধরো 3টা ক্লাস লাগবে। আচ্ছা দেখো বলছে 4, 8 এবং 12
কেজি পার মিটার কিউব ঘনত্ব বিশিষ্ট, তিনটা ঘনত্ব দেওয়া আছে, এবং 150, 200 এবং 300 মিটার পার সেকেন্ড মূল গড় বর্গবেগ বিশিষ্ট অনেকগুলো গ্যাসকে একই আয়তনে মিশ্রিত করা হলো। একই আয়তনে মিশ্রিত করা হলো, এটাই হচ্ছে কথা, মূল কথাটা হচ্ছে এটা। একই আয়তনে যদি অনেকগুলো গ্যাসকে মিশ্রিত করা হয়, তাহলে ওই গ্যাসের চূড়ান্ত চাপটা হবে যে কটা গ্যাসকে আমি মিশ্রিত করছি ওই একই আয়তনে, সেই কটা গ্যাসের আলাদা আলাদা তাপের সমষ্টি সমান, ডাল্টনের আংশিক চাপ সূত্র। এবং আমি তোমাদের ডাল্টনের আংশিক চাপ সূত্র, গ্যাসের গতিতত্ত্বের যে সূত্রগুলো সেখান থেকে ডেরিভেশন করে কিন্তু অলরেডি দেখা দিয়েছি। তাহলে আমরা কি লিখতে পারি বলো তো, কি লিখতে পারি বলো? এই যে আমি তোমাকে একে বুঝাই দিচ্ছি, নাও আরেকবার একে বুঝাই দিচ্ছি। ধরো একটা পাত্র, এই পাত্রের মধ্যে তিনটা গ্যাস আছে। এই যে একটা আছে আকাশী গ্যাস, এই আকাশী গ্যাস যেটা আছে তার গ্যাসের ঘনত্ব হচ্ছে ρ1 এবং মূল গড় বর্গবেগ হচ্ছে c1। এরপরে এর মধ্যে আর একটা গ্যাস আছে, ধরো এটা হচ্ছে গোলাপি গ্যাস, একই আয়তনে মিশ্রিত করা হয়েছে। তো এই গোলাপি গ্যাসটার ঘনত্ব হচ্ছে ρ2 এবং বেগ হচ্ছে c2, বেগ হচ্ছে মূল গড় বর্গবেগ হচ্ছে c2। এবার এর মধ্যে আরো একটা গ্যাস আছে, সেই গ্যাসটা হচ্ছে সবুজ গ্যাস, একই আয়তনে মিশ্রিত করা হলো। তাহলে এই সবুজ গ্যাসটা পুরো গ্যাসের পুরো পাত্রের আয়তন দখল করে বসে থাকবে, এবং এই গ্যাসের ঘনত্ব হচ্ছে ρ3 এবং মূল গড় বর্গবেগ হচ্ছে c3। তাহলে এই গ্যাসের মোট চাপ কত হবে? মোট চাপ হবে তাদের আলাদা আলাদা চাপের যোগফল, এই তিনটার আলাদা আলাদা চাপের যোগফল। একই আয়তনে মিশ্রিত করা হলে চূড়ান্ত চাপটা হবে এদের আলাদা আলাদা চাপের যোগফল। ঠিক আছে, ডাল্টনের আংশিক চাপ সূত্র। এইবার দেখো তো এই সূত্রটা আমি গত ক্লাসে দেখিয়েছিলাম কিনা, যে P = P1, তার মানে কি 1/3 ρ1 c1 স্কয়ার, কি মনে পড়ে? তারপরে 1/3 ρ2 c2 স্কয়ার, তারপরে 1/3 ρ3 c3 স্কয়ার। এই স্কয়ার গুলোর উপরে কিন্তু বার চিহ্ন আছে। হ্যাঁ, বেগের বর্গের গড় মান, বেগের বর্গের গড় মান। ওকে, এবার আসো মানগুলো বসাই দিলি শেষ। 1/3 ρ1, তাহলে ρ1 এই যে এটা ρ1, এটা ρ2, এটা ρ3, আর এটা c1, এটা c2, এটা c3। এত সহজ ম্যাথ আর হইতে পারে বল? তাহলে 4 × 150 তার স্কয়ার, তারপরে 1/3 ρ2 8 200 তার স্কয়ার, 1/3 ρ3 হচ্ছে 12 আর 300 তার স্কয়ার। তাহলে আসো মানগুলো বসাই, মানগুলা ক্যালকুলেটরে তুলি। তাহলে 4 × 150 তার স্কয়ার ইনটু 1/3, তার সাথে যোগ দিব হচ্ছে 8 × 200 স্কয়ার ভাগ 3, তার সাথে যোগ দিচ্ছি 12 গুণ 300 স্কয়ার ভাগ 3। দেখো তো কত আসছে, 4.966 × 10⁵ প্যাসকেল, এটা প্যাসকেল। এবার কিলো প্যাসকেল নিতে চাইলে 10⁵ দিয়ে ভাগ দাও, কিলো প্যাসকেল নিতে চাইলে 10⁵ দিয়ে ভাগ দিয়ে দাও, বুঝছো? CRMS = √3p/ρ দিয়ে বসে আছি আমি, ওইটাই তো, এই সূত্রটা তো ওইটাই। এই যে P = 1/3 ρ c², এটা মানেই তো এই যে c² = 3p/ρ। ঠিক আছে, কাছাকাছি চলে গেছিলাম। একজন বলছে এই সূত্রটা লিখে বসে আছি, তো কাছাকাছি চলে গেছিলাম। ওকে, ডান। এবার নেক্সট আসো, কি বলছে দেখো। গ্যাস মিশ্রণের কিছু ম্যাথ খুব ইম্পর্টেন্ট। ধরো 2টা 3টা গ্যাসকে একসাথে মেশানো হয়েছে, এই টাইপের কিছু প্রবলেম। তো আমরা এখন সেই টাইপের কয়েকটা প্রবলেম সলভ করব। তো এর জন্য আলাদা কোনো টাইপের সূত্র আমার দরকার নেই, কারণ টাইপের সূত্রগুলো অত কিছু মাথায় থাকবে না। তুমি ম্যাথ পড়ে ক্ষেত্রটা বুঝবা, এমনিই ম্যাথ হবে। তার সাথে কি বলছে আমরা পড়ি, 4 লিটার আয়তনের একটি পাত্রে 8 গ্রাম অক্সিজেন গ্যাস আছে। পাত্রের আয়তন কত? 4 লিটার। 4 লিটার একটা পাত্রের আয়তন, আয়তনের একটি পাত্রে 8 গ্রাম অক্সিজেন গ্যাস আছে, 16 গ্রাম নাইট্রোজেন গ্যাস আছে, 22 গ্রাম কার্বন ডাই অক্সাইড গ্যাস আছে। তাহলে তিনটা গ্যাসের মিশ্রণ 4 লিটার আয়তনের মধ্যে রাখা হয়েছে। তার মানে 4 লিটার আয়তনের মধ্যে তিনটা গ্যাসকে যদি রাখা হয়, তাহলে তিনটা গ্যাস কিন্তু আলাদা আলাদা ভাবে ওই 4 লিটার আয়তনটাই দখল করে আছে। মিশ্রণের তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস হলে গ্যাস মিশ্রণের চাপটা কত, প্রেসারটা আমাদের বের করতে হবে।
কি ক্লিয়ার? তাহলে গ্যাস মিশ্রণের চাপ, গ্যাস মিশ্রণের চাপটা আমাদের বের করতে হবে। তাহলে আসো বুঝি একটু। এই একটা পাত্র, এই পাত্রের ভলিউমটা হচ্ছে 4 লিটার। এবার এই পাত্রের মধ্যে এই যে তিনটা আলাদা আলাদা গ্যাস, একটা গ্যাস, একটা গ্যাস এবং ধরো এই একটা গ্যাস, তিনটা গ্যাস এই একই আয়তনে রাখা আছে, 4 লিটার আয়তনের মধ্যে রাখা আছে। তাহলে এর চূড়ান্ত চাপটা সেটা আমাদের চাইছে যে এখানে মোট প্রেসারটা পি কত হবে। তো খুবই সহজ কথা, মোট প্রেসার হবে তিনটা গ্যাসের প্রেসারের যোগফল, ডাল্টনের আংশিক চাপ সূত্র। P1 P2 এবং P3 এদের যোগফল হবে, P1 P2 P3 এদের যোগফল হবে। চূড়ান্ত চাপ, গ্যাস মিশ্রণের চূড়ান্ত চাপ হবে। এর মধ্যে অক্সিজেন গ্যাস আছে, কার্বন ডাই অক্সাইড গ্যাস আছে, আর কি, আর নাইট্রোজেন গ্যাস আছে। তাহলে তিনটা গ্যাস আলাদা আলাদা ভাবে থেকে যে পরিমাণ প্রেসার ক্রিয়েট করতো, এই সবগুলো প্রেসারের যোগফল। এই জিনিসগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করছি আগে, যে এই পাত্রের মধ্যে তিনটা গ্যাস আছে, একই আয়তনে রাখা আছে, একই তাপমাত্রায় রাখা আছে, তাহলে মোট প্রেসারটা কত হবে? গ্যাসগুলো আলাদা আলাদা ভাবে যে চাপটা সৃষ্টি করতো, সেই চাপের যোগফলটাই হবে মোট চাপ, সেই চাপের যোগফলটাই হবে মোট চাপ। এটা কিন্তু প্রমাণ করা যায় চাইলে। তোমার যদি মনে হয় যে ভাই একটু প্রমাণ করে দেখাই দেন, তাও কিন্তু আমি প্রমাণ করে দেখাইতে পারি। যেমন তুমি দেখো তো, তিনটা গ্যাস, নাইট্রোজেন গ্যাস, একটু তোমাদের বিশ্বাস করানোর জন্য একটু দেখাই দিই আমি। নাইট্রোজেন গ্যাস ধরো এর মোট সংখ্যা হচ্ছে N2, আর প্রথমে কি ছিল অক্সিজেন গ্যাস, অক্সিজেন গ্যাস এর মোট সংখ্যা ধরো N1, এবং কার্বন ডাই অক্সাইড গ্যাসের মোট সংখ্যা হচ্ছে ধরো N3। তিনটা গ্যাসকে আমি মিশালাম, তাহলে তিনটা গ্যাসকে যখন আমি মিশালাম তখন N1 প্লাস N2 প্লাস N3, এটাই আসলে টোটাল মোল সংখ্যা, না টোটাল মোল সংখ্যা N না? তাহলে এই কথাটা তো আমি বলতে পারি, গ্যাস মিশাইলে, তিনটা গ্যাসকে একসাথে মিশাইলে মোল সংখ্যা তো কোনো চেঞ্জ হবে না। মোল সংখ্যা তো যা ছিল, অক্সিজেন গ্যাস, নাইট্রোজেন গ্যাস, কার্বন ডাই অক্সাইড গ্যাসের মোল সংখ্যা যা ছিল, সেই মোল সংখ্যার সমষ্টি হবে গ্যাস মিশ্রণের টোটাল মোল সংখ্যা। এটা তো আমরা একমত, এটা নিয়ে তো কোনো দ্বিমত নেই আমাদের, তাই? তার মোল সংখ্যা N1 N2 এবং N3, এটার যোগফলই হবে গ্যাস মিশ্রণের মোল সংখ্যার সমান। এবার আমরা যে সূত্রটা জানি সেটা হচ্ছে PV = nRT। PV = nRT, এই সূত্রটা আমরা জানি। তাহলে PV = nRT হলে, PV = nRT হলে A = PV/RT। ভালো করে শুনি, N = PV/RT। তাহলে প্রথমে এই পাত্রের মধ্যে প্রথমে ধরো অক্সিজেন গ্যাস আছে। তাহলে অক্সিজেন গ্যাসের মোল সংখ্যা, এই যে 4 লিটার আয়তন এবং 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, সবাই কিন্তু 4 লিটার আয়তন 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেই আছে। তাহলে N হচ্ছে PV/RT, PV/RT। তাহলে দেখো ভি একই, টি একই, আর এটা তো ধ্রুবক, তাহলে চেঞ্জটা কার জন্য? মোল সংখ্যার জন্য চাপের চেঞ্জ। এই যে P1 দিলাম, তারপর এটা P1, তারপর আসো N2 আবার PV/RT। আয়তন 4 লিটার, টেম্পারেচার 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তাহলে প্রেসার আলাদা P2। যেহেতু মোল সংখ্যা আলাদা, তাহলে আর কি আলাদা হবে? প্রেসার আলাদা হবে, তাই ছাড়া তো উপায় নেই। আর তো কনস্ট্যান্ট, ভি কনস্ট্যান্ট, পি কনস্ট্যান্ট, তাহলে মোল সংখ্যা আলাদা, প্রেসার আলাদা। তারপর এখানে P3V/RT। এবার আসো গ্যাস মিশ্রণ, বলো তিনটা গ্যাস একসাথে মিশে আয়তন কত? 4 লিটার। তিনটা গ্যাস একসাথে মিশে তাপমাত্রা কত? 27 ডিগ্রি সেলসিয়াস। তাহলে একই তাপমাত্রা একই আয়তন যদি হয়, তাহলে এখানে আমরা বলতে পারি PV/RT। তাহলে এই টিটা হচ্ছে গ্যাস মিশ্রণের টোটাল চাপ। এবার দেখো ভি 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 কাটাকাটি, RT 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 কাটাকাটি, তাহলে গ্যাস মিশ্রণের টোটাল প্রেসারটা হবে আলাদা আলাদা ভাবে তাদের প্রেসারের যোগফল। ওই একই আয়তনে আলাদা আলাদা ভাবে তাদের প্রেসারের যোগফল, একই আয়তনে। এই কথাটা কিন্তু মাথায় রাখবা, ঠিক আছে? আমি তোমাদের প্রমাণ করে দেখালাম, কিন্তু বুঝলা? অনেকে বলে ভাই একবারে সূত্র খাটাই দিলেন, কোত্থেকে আনলেন? ঠিক আছে, তাহলে আসলে এখানে মানগুলো বসাই এবার। তাহলে P1 এটা ইকুয়াল টু PV = nRT। তাহলে P = nRT/V। তাহলে N1 RT/V, N2 RT/V, N3 RT/V। V1 V2 V3 দিলাম না কেন? একই আয়তন, সবারই 4 লিটার। আর এর মান মোলার গ্যাস কনস্ট্যান্ট, টেম্পারেচার 27 ডিগ্রি সেলসিয়াস। তাহলে দেখো তো কমন যায়, N1 N2 N3 এগুলা কমন গেল, আর ওই পাশে কি থাকলো? RT/V হচ্ছে V। এবার আমরা মান বসাই দিব। তো অক্সিজেন গ্যাস 8 গ্রাম, তাহলে মোল সংখ্যা হচ্ছে 8/16।
নাইট্রোজেন গ্যাস 14 গ্রাম, তাহলে মোল সংখ্যা হচ্ছে 14/28। কার্বন ডাই অক্সাইড গ্যাস হচ্ছে 22 গ্রাম, তাহলে 22/44। আর হচ্ছে 8.316। টেম্পারেচার টি 27°C তাপমাত্রা 300 কেলভিন। ভি হচ্ছে 4 লিটার, তাহলে 4 × 10⁻³ মিটার কিউব। জানো তো এটা তো আমরা সবাই জানি, তাই না? 1000 লিটার এটা সমান 1 মিটার কিউব। ঠিক আছে, তাহলে 1 লিটার সমান 1 লিটার এটা সমান 10⁻³ মিটার কিউব। তাহলে ওখান থেকে একক কনভার্ট করে নিলাম। লিটারে তো রাখা যাবে না, তো এসআই এককে নিয়ে আসতে হবে। তাহলে এবার এখান থেকে আমরা প্রেসারটা বের করব। তো চলো, 8/16 যোগ 14/28 যোগ 22/44, এবার এর সাথে গুণ হবে 8.316 ইন্টু 300 ডিভাইডেড বাই 4 এক্সপোনেনশিয়াল ফাংশন -3। তাহলে 9.355 ইন্টু 10⁵ প্যাসকেল এসআই এককে, তাই না? গুড, এই তো অনেকটা বের করে ফেলছো। এই আরেকজন চলে আসছে, কি এর নাম দেখি? রাজদুল্লাহ। ভাই এই চ্যাপ্টার শেষ হতে আর কয়টা ক্লাস লাগতে পারে? উফ রে, পাগল হয়ে যাব এই গাধাগুলোর জন্য। কি ক্লিয়ার? বলো, এপিসি ফার্স্ট ইয়ার 2024 এই গ্রুপের পোলাপান বলো, কে ম্যাথ গুলো তোমাদের করানো হয়নি? তোমাদের তো বন্ধ হয়ে গেল, তো নাও আজকে একসাথে করিয়ে দিলাম। তাহলে একটা মজার বিষয় কি হইলো, যে কোচিং যদি বন্ধ থাকে তাহলে তোমাদের আর পড়া বন্ধ থাকছে না, বুঝলা? পড়া চলতে থাকবে। অফলাইন যদি বন্ধ থাকে তাও তোমাদের পড়া চলতে থাকবে। ওকে চলো, হয়েছে? সবাই হয়েছে? ভাই 16 এর জায়গায় 32 হবে। ওহো, দেখছো? সরি, ভুল করে ফেলেছি। 16 জায়গায় 32 হবে। হ্যাঁ, অক্সিজেন তো 16 না, 32, সরি। তাহলে করো, এখানে করো বক্স এত প্যাসকেল। ঠিক আছে, নিজেরা করে নিও। আরগুলো ঠিক লিখছি না? হ্যাঁ, नाइट्रोजन ठीक लिखছি, कार्बन डाइऑक्साइड ठीक लिखছি, गलती हो गया। বক্স প্যাসকেল। হ্যাঁ, এবার আসো দেখো, গ্যাস মিশ্রণের আরেকটা ম্যাথ, এটা খুব সুন্দর ম্যাথ। ঠিক আছে, এটা খুব সুন্দর ম্যাথ, এটা লিখে রাখো, বুয়েটে 24 সালে আসবে। বুয়েট 24 কোশ্চেন ফাঁস করে দিলাম, বুয়েট 24 সালে আসবে। হাইড্রোজেন ও অক্সিজেন দুইটা গ্যাসের মিশ্রণের আয়তন হচ্ছে 2 লিটার, উষ্ণতা হচ্ছে 300 কেলভিন, তাপ হচ্ছে 10⁵ প্যাসকেল এবং ভর দেওয়া আছে 0.76 গ্রাম। তাহলে মিশ্রণে হাইড্রোজেন এবং অক্সিজেনের ভর কত? তাহলে ভাবো, একটু প্রবলেমটা নিয়ে ভাবো। এই একটা পাত্র, এই পাত্রের মধ্যে দুইটা গ্যাস আছে, গ্যাস মিশ্রণ। আচ্ছা, অনেকে আবার ভাবতে পারে, ভাই হাইড্রোজেন এবং অক্সিজেন এগুলো যদি মিশানো হয়, হাইড্রোজেন যোগ অক্সিজেন, তাহলে তো ভাই পানি H2O হয়ে যাবে না? এই বলো, এরকম হবে? হাইড্রোজেন অক্সিজেন এক পাত্রে রেখে দিলাম, পানি হয়ে যাবে? বলো। ঠিক আছে, অনেকে এটা ভাবতে পারে। গ্যাস মিশ্রণ মানে যৌগ না, গ্যাস মিশ্রণ মানে যৌগ না, কিন্তু এগুলো কিন্তু ভাবিও না। গ্যাস মিশ্রণ মানে দুইটা গ্যাস পাশাপাশি অবস্থান করতেছে, দুইটা গ্যাসই এই পাত্রের মধ্যে একসাথে অবস্থান করতেছে, সব অবস্থানে আছে। এই দুইটা গ্যাস মিলে কোনো একটা যৌগ গঠন করছে তা না। এই হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে পানি তৈরি করতে গেলে কিন্তু সেখানে শর্ত আছে। হাইড্রোজেন গ্যাস এবং অক্সিজেন গ্যাস পাশাপাশি রেখে দিবা বা মিশ্রিত করবা, পানি হয়ে যাবে তা কিন্তু না, বুঝছো? ঠিক আছে, বিক্রিয়া হবে, তারপরে কিন্তু পানি হবে।
গ্যাস মিশ্রণ মানে আবার কেউ কিন্তু আবার এইটা ভাইবো না যে ভাই অক্সিজেন হাইড্রোজেন মিশাইলে তো পানি হয়ে যাবে, না না না। তাহলে এর মধ্যে এই যে অক্সিজেন গ্যাসের অণুগুলো আছে, তার মধ্যে আবার হাইড্রোজেন গ্যাসের অণুগুলো আছে। তাহলে তুমি বলো তো অক্সিজেন গ্যাসের আয়তন কত, বলো আয়তন কত, অক্সিজেন গ্যাসের আয়তন কত? 2 লিটার। হাইড্রোজেন গ্যাসের আয়তন কত? 2 লিটার। এই যে দুটো গ্যাসেরই কমন আয়তন 2 লিটার। তাহলে কমন আয়তন যদি 2 লিটার হয়, তাপমাত্রা যদি একই হয়, যে তাপমাত্রা 300 কেলভিন বলে দিছে, তাহলে তাপমাত্রা যদি 300 কেলভিন হয়, তাহলে এই পাত্রের মধ্যে দুইটা গ্যাসের আলাদা আলাদা চাপ P1 এবং P2, দুইটা গ্যাসের আলাদা আলাদা চাপ, এই দুইটার সমষ্টি হবে টোটাল চাপ। টোটাল চাপ মিক্সারের টোটাল চাপ, ডাল্টনের আংশিক চাপ সূত্র। তাহলে আমরা এটা লিখতে পারি আপাতত যে P মিক্সার এটা ইকুয়াল টু হচ্ছে P1 প্লাস P2 এবং P মিক্সারের মানটা বলে দেওয়া আছে 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল। P মিক্সারের মানটা বলে দেওয়া আছে। তাহলে PV ইকুয়াল টু nRT, আদর্শ গ্যাসের সূত্র, কিছু না কাটাইতে পারলে এই সূত্রটা লিখে বসে থাকবেন, দেখবে ম্যাথ হয়ে গেছে। PV ইকুয়াল টু nRT, তাহলে এখানে আমরা কি লিখতে পারি? P ইকুয়াল টু P1 ইকুয়াল টু N1 RT ডিভাইডেড বাই V। ঠিক একইভাবে এখানে N2 RT ডিভাইডেড বাই V, T একই V একই, এই কারণে T1 T2 লিখি নাই, V একই বলে V1 V2 লিখে নেই, আর মোলার গ্যাস কনস্ট্যান্ট R তো একই। তাহলে এখান থেকে আমরা P মিক্সারের মানটা জানি, P মিক্সারের মান, এটা মিক্সার, P মিক্সারের মানটা আমরা জানি। তাহলে এবার আসলে লামগুলা বসে, P মিক্সার এটা সমান সমান, এখানে একটু সাজাই, RT ডিভাইডেড বাই V কমন নিলাম, N1 প্লাস N2। তাহলে P মিক্সারের মানটা হচ্ছে 10 টু দি পাওয়ার 5, ওকে, 8.316 T 300 কেলভিন, আর আয়তন 2 লিটার, তাহলে 2 ইনটু 10 টু দি পাওয়ার -3 N1 প্লাস N2। তাহলে এখান থেকে অতএব N1 প্লাস N2 এটার একটা মান পাওয়া যাবে, N1 প্লাস N2 এর একটা মান পাওয়া যাবে। কি মান পাওয়া যাবে দেখি? 2 এক্সপোনেনশিয়াল ফাংশন -3 গুণ 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল, তাকে ভাগ দিব 8.316 ইনটু 300 দিয়ে ভাগ দিয়ে দিব। তাহলে দেখো তো 0.08 এটা পাওয়া যায় কিনা দেখো। এটা 1 নম্বর সমীকরণ, এটা 1 নম্বর সমীকরণ। আমাদের কি লাগবে? আমাদের চাইছে হচ্ছে মিশ্রণে হাইড্রোজেন এবং অক্সিজেন গ্যাসের ভর কত। তো দেখো ভর বের করতে আমরা কিন্তু পারি না এখন পর্যন্ত, আমরা দুইটা গ্যাসের মোল সংখ্যার যোগফলটা বের করছি। এবার দেখো আর কোনো তথ্য দেওয়া আছে কিনা একটু খোঁজো। আয়তন দেওয়া আছে, উষ্ণতা দেওয়া আছে, চাপ দেওয়া আছে এবং ভর দেওয়া আছে। ও আচ্ছা, টোটাল ভরটা দেওয়া আছে। তাহলে টোটাল ভর মানে হচ্ছে M1 প্লাস M2 টা দেওয়া আছে। টোটাল ভর কত? এটা 0.76 গ্রামে দেওয়া আছে। আচ্ছা, আমরা তো জানি যে মোল সংখ্যা, এই যে সূত্র এখানে লিখি, মোল সংখ্যা ভর ভাগ আণবিক ভর। তাহলে ভর সমান সমান মোল সংখ্যা ইনটু আণবিক ভর। তাহলে দেখো তো এটা লেখা যায় কিনা, মোল সংখ্যা আণবিক ভর, মোল সংখ্যা আণবিক ভর 0.76। এবার আণবিক ভর তো তুমি জানো। প্রথম গ্যাসটা আমরা কি নাম দেবো? প্রথম গ্যাসটা ধরো হাইড্রোজেন নাম দিলাম, যে N1 হচ্ছে হাইড্রোজেন। তাহলে হাইড্রোজেনের জন্য আমরা আণবিক ভর জানি 2, তাহলে 2N1। আর অক্সিজেন গ্যাসের জন্য এই যে এটা M1, এটা M2, ঠিক আছে, এটা এই যে বড় M1, এটা তাহলে হবে বড় M2। তাহলে অক্সিজেন গ্যাসের জন্য আণবিক ভর 32 N2 0.76, এটাকে বললাম 2 নম্বর সমীকরণ। এবার দেখো আননোন কোয়ান্টিটি দুটো, মোল সংখ্যা N1 আর N2, আননোন কোয়ান্টিটি দুটো, ইকুয়েশন দুটো। তাহলে মোল সংখ্যা আমরা পাবো, এই ইকুয়েশন দুইটা সলভ করলে মোল সংখ্যাটা পাবো। মোল সংখ্যা পাইলে ভর পাইতে আর কি জিনিস, মোল সংখ্যা পাইলে তো ভর অটোমেটিক্যালি পেয়ে গেছি। মোল সংখ্যা যদি থাকে, আণবিক ভর তো জানাই গেছে, মোল সংখ্যা যদি বের করে নিতে পারি দুটো সলভ করে, তাহলে ভরও পেয়ে যাবো। তাহলে আমরা দুইটা সূত্র পাইলাম, সরি দুইটা সমীকরণ পাইলাম। সমীকরণ, এই একটা সমীকরণ, এই একটা সমীকরণ, আর এই একটা সমীকরণ, এই দুইটা সমীকরণ এবার সলভ করতে হবে। এই দুইটা সমীকরণ সলভ করতে হবে। তো ক্যালকুলেটর সলভ করে দিছো। তাহলে 5 আননোন কোয়ান্টিটি দুটো, একে যাব। তাহলে 1 ও 2 সলভ করে পাই, 1 ও 2 সলভ করে পাই 1.08 আর 2 32.76। তাহলে N1 হচ্ছে 0.06 মোল,
আর N2 টা হচ্ছে 0.02 মোল, বুঝলা? তাহলে এবার মোল সংখ্যা আমরা জেনে গেলাম, তাহলে আমাদের এবার কি লাগবে? ভর লাগবে। তাহলে m1 ডিভাইডেড বাই m1 0.06, তাহলে m1 হাইড্রোজেন গ্যাসের জন্য 2 দিয়ে গুণ করে দাও, এত গুণ 2 0.06 গুণ 2, তাহলে 0.12 এত গ্রাম। এটা কি? হাইড্রোজেন, এটা হাইড্রোজেন। আর এখানে আসো m2 বড় m2 0.02, তাহলে m2 এর সাথে গুণ হবে 32, তাহলে 0.64 এত গ্রাম। তাহলে এটা হচ্ছে অক্সিজেন গ্যাস, ঠিক আছে? হাইড্রোজেন গ্যাস, অক্সিজেন গ্যাস, এটা অনেকে বের করে ফেলছে কি? ঠিক আছে, আবার ঠিক আছে, হিসাব ঠিক আছে, বলো। তো এটা কিন্তু আসবে, তোমাদের সময় কিন্তু আসবে, এটা কিন্তু কোশ্চেন ফাঁস করে দিলাম, বুয়েট 24, ঠিক আছে? চেঞ্জ করলাম। তাহলে আরেকটা প্রবলেম আছে, দেখি কি বলছে। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, সরি 30 ডিগ্রি সেলসিয়াস না, 30 নম্বর ম্যাথ, 57 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 মোল হিলিয়াম গ্যাসকে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 মোল আর্গনের সাথে মেশানো হলো। মিশ্রণের তাপমাত্রা কত? দুইটা গ্যাসকে মিশানো হয়েছে, মিশ্রণের তাপমাত্রা কত? দুইটা গ্যাস কিন্তু ভিন্ন ভিন্ন টেম্পারেচারে ছিল, একটা 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, একটা 57 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, দুইটা গ্যাসকে মিশানো হয়েছে। তো মিশানোর পরে গ্যাস মিশ্রণের মোট তাপমাত্রাটা কত? তাহলে এই পাত্রে একটা গ্যাস আছে, কতটুকু? 1 মোল N1, 1 মোল হিলিয়াম গ্যাস, কত তাপমাত্রায়? 57 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তারপরে আরেকটা পাত্র, এই পাত্রে আছে N2, এটাও 1 মোল, 1 মোল কি গ্যাস? আর্গন গ্যাস, এবং কত তাপমাত্রায়? 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এই দুইটা গ্যাসকে মিশানো হয়েছে, ধরো এখানে মিশানো হয়েছে। তাহলে মোল সংখ্যা স্বাভাবিকভাবে মোল সংখ্যা N1 প্লাস N2, অর্থাৎ মোল সংখ্যা 2 মোল, হিলিয়াম এবং আর্গন গ্যাসের গ্যাস মিশ্রণ, তাহলে এর টেম্পারেচারটা কত? এটা চাইছে, ঠিক আছে? টেম্পারেচারটা কত? এটা চাইছে। ভাবো দেখি, কোন আয়তনের কথাটা কিছু বলা নাই, ঠিক আছে? আয়তন এক নাকি ভিন্ন, কিচ্ছু বলা নাই, শুধু এখানে টেম্পারেচার নিয়ে কথা, যে আগে দুইটা গ্যাসের ভিন্ন ভিন্ন টেম্পারেচার ছিল, জাস্ট গ্যাস দুইটাকে মিশিয়ে ফেলা হয়েছে। তাহলে গ্যাস দুইটাকে মিশিয়ে ফেলা হইলে টেম্পারেচারটা কত হবে? দুইটা গ্যাসকে মিশানো হলে টেম্পারেচারটা কত হবে? দেখো খুবই সহজ। এই যে প্রবলেমটা করতে হবে হচ্ছে শক্তি সংরক্ষণশীলতা কাজে লাগিয়ে। তুমি বাদ দাও, প্রশ্ন কি চাইছে বাদ দাও তো। তুমি আমাকে বলো তো, এইখান থেকে তুমি হিলিয়াম গ্যাসের শক্তি বের করতে পারবে কিনা? হিলিয়াম গ্যাসের গতিশক্তিটা তুমি বের করতে পারবা কিনা? U1 equal to 3 divided by 2 nRT, মানে N1 আর T1, ঠিক আছে? তাহলে N1 এর মান জানো, T1 এর মান জানো, তুমি মানগুলো বসাই দিবা, E1 এর মানটা বের করবা। ঠিক একইভাবে এইখানে থেকে আমি E2 টা বের করতে পারবো না, 3 divided by 2 N2 মোল সংখ্যা জানি, মোল সংখ্যা হচ্ছে 1 মোল, আর T2 তাপমাত্রাও জানি, তাপমাত্রা হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আচ্ছা, আমি যখন এই দুইটা গ্যাসকে মিশাবো তখন অন্য কোনো ভাবে শক্তির ক্ষয় হবে না, যেহেতু আমার প্রশ্নে এমন কোনো কথা বলে নাই যে কোনো শক্তির ক্ষয় হয়েছে, এরকম কোনো কথাবার্তা বলে নাই। তাহলে আমি স্বাভাবিকভাবে শক্তির সংরক্ষণশীলতা নীতি চিন্তা করে নিব যে শক্তির কোনো ক্ষয় হবে না, শক্তি কমবে না বা শক্তি বাড়বে না, তাহলে শক্তি একই থাকবে। তাহলে এই দুইটা যোগ করলে আমি তখন গ্যাস মিশ্রণের মোট শক্তিটাই পাবো। আমি দুটো গ্যাসকে মিশাচ্ছি, ধরো এই গ্যাসের শক্তি ছিল 10 জুল, এই গ্যাসের শক্তি ছিল 20 জুল, তাহলে দুইটা গ্যাসকে মিশালে টোটাল শক্তি কত জুল হবে? টোটাল শক্তি 30 জুল হবে। 10 জুল 20 জুল 30 জুল হবে। কি কথা কি বুঝছো? তাহলে এইখানে এই যে শক্তিটা, এই শক্তিটাকে বললাম E, তাহলে E ইকুয়াল টু কি হবে? 3 ডিভাইডেড বাই 2 nRT। তাহলে শক্তির সংরক্ষণশীলতা নীতি অনুযায়ী গ্যাস মিশ্রণের শক্তি হবে আলাদা আলাদা ভাবে E1 এবং E2, 1 মোল হিলিয়াম এবং 1 মোল আর্গন গ্যাসের শক্তির যোগফল। কি ক্লিয়ার? এই যে আরেকজন চলে আসছে, আরেকটা আহম্মক চলে আসছে, সিয়াম শেখ। ভাই আর কয়টা ক্লাস লাগবে? মানে এগুলা বুঝছো প্রথম থেকে ক্লাস করেও না, হ্যাঁ, এগুলা ক্লাস কিচ্ছু করে না। হ্যাঁ, আয়সা খালি একটা কমেন্ট করতে হবে, একটা কমেন্টে জানে ভাই আর কয়টা ক্লাস লাগবে, একটা কমেন্টে মনে হয় জানে, ঠিক আছে? আজকে কতবার এই কথাটা বললাম, তারপর আবার জিজ্ঞেস করে ভাই আর কয়টা ক্লাস লাগবে। এগুলো কি গাধা নাকি? ইকুয়াল টু 3 ডিভাইডেড বাই 2 nRT। ওকে, এবার E1 হচ্ছে 3 ডিভাইডেড বাই 2 N1 আর T1, 3 ডিভাইডেড বাই 2
N2 আর T2 শক্তির সংরক্ষণশীলতা হারাইছি। দুইটা গ্যাসকে একসাথে আমি মিশাইলাম, তো দুইটা গ্যাসকে একসাথে মিশাইলে গ্যাস মিশ্রণের টোটাল যে টেম্পারেচারটা হবে সেই টেম্পারেচারটা আমাদের বের করতে হবে। তো টেম্পারেচারটা এটা নির্ভর করে কিসের উপর, মানে সরি গ্যাসের গতিশক্তি এটা নির্ভর করে কিসের উপর, টেম্পারেচারের উপর। শক্তির সংরক্ষণশীলতা নীতি অনুযায়ী দুইটা গ্যাসের আলাদা আলাদা শক্তির সমষ্টি হবে গ্যাস মিশ্রণের শক্তি। তাহলে গ্যাস মিশ্রণের শক্তি যদি এরকম যদি সমান হয় তাহলে টেম্পারেচারটা কত হবে সেটা আমি বলে দিতে পারি। দুইটা গ্যাসকে মিশানোর পরে গ্যাস মিশ্রণের টেম্পারেচারটা কত হবে সেটাও আমি বলে দিতে পারি। জাস্ট শক্তি সংরক্ষণশীলতা। তুমি দেখো এখানে সবকিছু তোমার জানা। 3/2 3/2 3/2 কাটাকাটি, আর কাটাকাটি দাও, আর কেটে দাও, আর কাটাকাটি। তাহলে কি থাকলো? এন টি, এন হচ্ছে 2 মোল, টি N1 এটা 1 মোল। তাহলে T1 টা কত হচ্ছে? T1 হচ্ছে 57 প্লাস 273 প্লাস N2 1 মোল, তাহলে 1 মোল গুণ T2, T2 হচ্ছে কত? T2 হচ্ছে 27 প্লাস 273, 27 প্লাস 273। ঠিক আছে? তাহলে অতএব এখান থেকে টি টা বের করতে হবে, এখান থেকে টি টা বের করতে হবে। তাহলে টি হচ্ছে 57 যোগ 273 প্লাস 27 যোগ 273 ভাগ করে 2 দিয়ে, তাহলে 315 কেলভিন। 315 কেলভিন। ক্লিয়ার? দেখো অনেকে ধরো যে কিছু পারে না, কিছু জানে না, ধরো কি করলো যে ভাবলো আচ্ছা দুইটা গ্যাসকে মিশানো হয়েছে, এই গ্যাসের টেম্পারেচার ছিল 27 ডিগ্রি সেলসিয়াস, এই গ্যাসের টেম্পারেচার ছিল 57 ডিগ্রি সেলসিয়াস, তাহলে একটা কাজ করি দুইটা টেম্পারেচার যোগ করে 2 দিয়ে ভাগ করে দিই, গড় করে ফেলি। এটা না বুঝে করে ফেললো কিন্তু উত্তর মিলে যাবে। না বুঝে যদি করা হয় তাহলে উত্তরটা কিন্তু মিলে যাবে, কিন্তু ম্যাথ কিন্তু হবে না। এখানে উত্তরটা মিলে যাওয়ার কারণ হচ্ছে আমি এই গ্যাসের পরিমাণ বলছি 1 মোল, এই গ্যাসের পরিমাণ বলছি 1 মোল, এই কারণে হয়তো মিলে যাবে। কিন্তু আমি যদি 1 মোল 1 মোল না বলে যদি ধরো যে এটা 2 মোল এটা 4 মোল এরকম যদি বলতাম তাহলে কিন্তু আর মিলতো না। বুঝলা? মোল যদি আলাদা আলাদা থাকতো তাহলে কিন্তু আর মিলতো না। মোল যদি আলাদা আলাদা থাকতো তাহলে কিন্তু আর মিলতো না। বাট এখানে একটা সূত্র বানানো যায়, বিভিন্ন বইতে তুমি হয়তো সূত্র দেখতে পারো, সেই সূত্রটা হচ্ছে এরকম N1 T1 প্লাস N2 T2, ঠিক আছে? ডট 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 এভাবে চলতে থাকবে, ডিভাইডেড বাই নিচে হচ্ছে N1 প্লাস N2 প্লাস ডট 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 এভাবে চলতে থাকবে, ধরো NN। ঠিক আছে? অনেকগুলো গ্যাস মিশ্রিত করছে, অনেকগুলো গ্যাস মিশ্রিত করছে TN, এরকম। এটা কিন্তু সূত্র, ঠিক আছে? অনেক জায়গায় তুমি এরকম সূত্র দেখতে পাবা। তো সূত্র তো বুঝতে পারছো কি হয়েছে, কোথেকে আসছে সূত্র বুঝে গেছে তো নাকি? এই সূত্রটা কোথেকে আসলো বোঝা গেল তো? তবে সূত্র টুত্র দরকার নেই, তুমি ম্যাথ শিখবে, এত সূত্র মনেও থাকবে না, এত সূত্র মনেও থাকবে না। এক একটা ম্যাথের জন্য এক একটা করে সূত্র বানানো যায়, এত সূত্র মনে থাকবে না। এবার আসো দেখো, এটা খুবই সহজ। একটি পাত্রের আয়তন ভি, উষ্ণতা টি। একটি পাত্রের আয়তন ভি, উষ্ণতা টি, এর মধ্যে 3টি গ্যাসকে পাঠানো হলো। ওই একই পাত্রের মধ্যে 3টে গ্যাসকে আমি পাঠাইছি, ঠিক আছে? ওই পাত্রের মধ্যে 3টে গ্যাসকে পাঠানো হলো যাদের প্রাথমিক চাপ, আয়তন, উষ্ণতা যথাক্রমে P1 V1 T1, P2 V2 T2 এবং P3 V3 T3। তাহলে চূড়ান্ত চাপটা কত? চূড়ান্ত চাপটা কত? তো এখানে চূড়ান্ত চাপটা কিন্তু কোনো মান আসবে না, নিউমেরিক্যাল কোনো মান আসবে না, জাস্ট চূড়ান্ত চাপ নির্ণয়ের সূত্রটা আসবে। ঠিক আছে? চূড়ান্ত চাপ নির্ণয়ের সূত্রটা আসবে। তো এই ম্যাথ আমরা আগেই করে আসছি, এই ম্যাথ আমরা আগেই করছি। এর মধ্যে 3টা গ্যাস আছে, ঠিক আছে? এই যে এই একটা গ্যাস, তারপরে এই একটা গ্যাস, এবং ধরো এই আর একটা গ্যাস। 3টা গ্যাস এই পাত্রের মধ্যে আছে, এই পাত্রের মধ্যে আছে। এই পাত্রের আয়তন ভি আর উষ্ণতা হচ্ছে টি। এখন আমি কি বের করতে চাই? এই পাত্রের টোটাল প্রেসারটা বের করতে চাই, পিটা বের করতে চাই, এই পাত্রের টোটাল প্রেসারটা বের করতে চাই। এইবার আসো, আলাদা আলাদা ভাবে গ্যাসগুলো যখন ছিল তখন চাপ ছিল T1 P2 P3, আয়তন ছিল V1 V2 V3, তাপমাত্রা ছিল T1 T2 T3। তিনটাকে এখন এই পাত্রের মধ্যে এনে রাখা হয়েছে, তিনটাকে এখন এই পাত্রের মধ্যে এনে রাখা হয়েছে। তাহলে এবার তিনটাকে যদি এই পাত্রের মধ্যে এনে রাখা হয় তাহলে এইবার প্রেসারটা কত হবে সেইটা আমাদের বের করতে বলছে। যে এবার প্রেসারটা কত হবে সেইটা আমাদের একটু হিসাব করে দেখাও। ঠিক ক্লিয়ার? এইবার কিন্তু তুমি ভাই এটা লিখতে পারবে না, প্রেসার P = P1 + P2 + P3, এটা কিন্তু লিখতে পারবে না। ঠিক আছে? এবার এটা লেখা যাবে না। কেন লেখা যাবে না? তুমি বলো তো, এই যে প্রেসারটা তুমি যে বলতেছো P1 P2 P3 ধরো লিখবা, এই যে প্রেসারটা, এই প্রেসারটা কি ভি আয়তন এবং টি টেম্পারেচারে? বল না, V1 আয়তন এবং T1 টেম্পারেচারে, V1 আয়তন এবং T1 টেম্পারেচারে। এই যে প্রেসার P2 এটা কি ভি আয়তন টি টেম্পারেচারে? না। তাহলে এই প্রেসারটা এখানে যোগ করে লেখা যাবে না তো, এটা তো অন্য আয়তন অন্য টেম্পারেচারে। ঠিক একইভাবে অন্য আয়তন অন্য টেম্পারেচারে প্রেসার হচ্ছে P3, তাহলে আমি কিন্তু এরকম যোগ করে লিখতে পারবো না। আমি কখন যোগ করে লিখতে পারতাম জানো? আমি কখন ডাল্টনের আংশিক চাপ সূত্রটা খাটাইতে পারতাম জানো? যদি এরকম বলতো
যে এর মধ্যে তিনটা গ্যাস আছে, এর মধ্যে তিনটা গ্যাস আছে। তো যখন প্রথম গ্যাসটা আছে তখন ধরো চাপ P1 এবং এই পাত্রের মধ্যে আছে তাহলে আয়তন B এবং তাপমাত্রা T। এবার ধরো অন্য একটা গ্যাস আছে, দ্বিতীয় গ্যাসটা আছে, দ্বিতীয় গ্যাস থাকলে তখন চাপ হয় P2। তো আয়তন কত? আয়তন তো এই পাত্রের আয়তন, এই পাত্রের আয়তন, এই পাত্রের টেম্পারেচার T। তারপরে অন্য একটা গ্যাস আছে, তখন চাপ হচ্ছে P3 এবং আয়তন V এবং T। অর্থাৎ আলাদা আলাদা ভাবে, ভালো করে শুনিও, আলাদা আলাদা ভাবে তিনটা গ্যাস যদি এই পাত্রের মধ্যে থাকে তাহলে তারা আলাদা আলাদা ভাবে যে চাপ সৃষ্টি করবে, একসাথে যখন আমি তিনটা গ্যাসকে রাখবো তখন টোটাল প্রেসার হবে ওই আলাদা আলাদা প্রেসার গুলার যোগফলের সমান। এটাই কিন্তু ডাল্টনের আংশিক চাপ সূত্র। একই আয়তনে একই তাপমাত্রায়, এই একই আয়তন একই আয়তন একই তাপমাত্রা, একই আয়তন একই তাপমাত্রায় থাকবে, তখন আলাদা আলাদা ভাবে যে প্রেসার হবে, যদি তিনটা গ্যাসকে ওই একই আয়তন একই তাপমাত্রায় ওই একই পাত্রের মধ্যে রাখা হয় তাহলে চূড়ান্ত চাপটা হবে তাদের চাপের যোগফল। কিন্তু এবার তো তা হয়, এবার তো প্রাথমিকভাবে ধরো অন্য কোনো একটা সিলিন্ডারে ছিল, প্রাথমিকভাবে অন্য কোনো একটা সিলিন্ডারে যখন ছিল তখন চাপ হচ্ছে P1, আয়তন হচ্ছে B1, তাপমাত্রা T1। দুই নম্বর গ্যাস অন্য আর একটা সিলিন্ডারে ছিল, তখন আয়তন হচ্ছে B2, তাপমাত্রা হচ্ছে T2, প্রেসার হচ্ছে P2। এইভাবে আলাদা আলাদা ছিল। তাহলে এবার আমি যখন এর মধ্যে এনে রাখবো তখন প্রেসারটা কত হবে এইটা বের করতে হবে। এইবার তুমি কিন্তু P সমান সমান P1 প্লাস P2 প্লাস P3 লিখতে পারবা না। তাহলে কি লিখতে পারবা বলো তো? কি লিখতে পারবা? বলো কি লিখতে পারবা? মূল সূত্রটার উপরে ফোকাস করবা। মূল সূত্র কোনটা জানো? মূল সূত্র হচ্ছে মোল সংখ্যা n মিক্সার এটার সমান সমান হবে n1 প্লাস n2 প্লাস n3। মূল সূত্র হচ্ছে এটা। এটা থেকেই কিন্তু ডাল্টনের আংশিক চাপ সূত্র আসে। ঠিক আছে, এটা থেকেই ডাল্টনের আংশিক চাপ সূত্র আসে। কিভাবে? PV = nRT। তাহলে PV = nRT হলে n সমান সমান PV/RT। তাহলে n সমান সমান দেখো PV/RT, PV/RT, PV/RT। দেখো এবার ভালো করে শোনো। ঠিক আছে, এইখানে PV/RT বসালাম। এবার দেখো একই আয়তন একই তাপমাত্রা, একই আয়তন একই তাপমাত্রা, একই আয়তন একই তাপমাত্রায় তিনটা গ্যাস, তাহলে তাদের মোল সংখ্যা আলাদা আলাদা হওয়ার জন্য প্রেসার আলাদা আলাদা, P1 P2 P3, P1 P2 P3। এবার যখন আমি এই পাত্রের মধ্যে রাখবো তখন প্রেসারটা হচ্ছে P, এটাই আমি চাই। তাহলে V V V V কাটাকাটি, RT 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 কাটাকাটি, তখন P সমান সমান P1 প্লাস P2 প্লাস P3। এই যে এটাই হচ্ছে ডাল্টনের আংশিক চাপ সূত্র। কিন্তু ভাইয়া এই VT এগুলা যদি সমান না হয়, VT এগুলা যদি সমান না হয়, VT এগুলা যদি সমান না হয়, তাহলে কি এই লাইনটা লেখা যাবে? তখন এই লাইনটা লেখা যাবে না। তাহলে মূল সূত্রটা মাথায় রাখবা। মূল সূত্রটা হচ্ছে গ্যাস মিশ্রণের ক্ষেত্রে মূল সূত্রটা হচ্ছে n মিক্সার সমান সমান n1 প্লাস n2 প্লাস n3। আমি কখন P সমান সমান P1 প্লাস P2 প্লাস P3 লিখতে পারবো? যখন সবগুলো গ্যাস একই আয়তন একই তাপমাত্রায় থাকবে তখন আমি লিখতে পারবো। কে ক্লিয়ার? তাহলে কথাগুলো খুব ভালো করে শুনিও। ভুলে গেলে এখানে যা কথাগুলো বললাম, ঠিক আছে, এরপর যদি কখনো ম্যাথ করতে গিয়ে কোথাও কনফিউশনে পড়ো, তাহলে এখানে যে কথাগুলো বললাম এই কথাগুলো আবার একটু শুনে নিবা, দেখবে কনফিউশন ক্লিয়ার হয়ে গেছে। তাহলে আসো এবার তাহলে আমরা যদি লিখি, তাহলে গ্যাস মিশ্রণের, এই যে গ্যাস মিশ্রণের মোল সংখ্যা, তাহলে PV = nRT হলে n = PV/RT। তাহলে এই যে চাপটা, এই চাপটা হচ্ছে গ্যাস মিশ্রণের চাপ, এই চাপটা হচ্ছে গ্যাস মিশ্রণের চাপ, এই আয়তনটা হচ্ছে গ্যাস মিশ্রণের আয়তন, এই যে V আয়তন, এই তাপমাত্রাটা হচ্ছে গ্যাস মিশ্রণের তাপমাত্রা, এই যে প্রেসারটা হচ্ছে P, এই Pটা বের করতে চাই, এই গ্যাস মিশ্রণের প্রেসার Pটা বের করতে চাই। তাহলে আলাদা আলাদা ভাবে আসো, প্রথম গ্যাসের মোল সংখ্যা PV = nRT। তাহলে n = PV, তাহলে P1, এই যে P1 আলাদা আলাদা যেহেতু P1 V1 ডিভাইডেড বাই R T1, P2 V2 ডিভাইডেড বাই R T2, P3 V3 ডিভাইডেড বাই R T3। ঠিক আছে, এই হচ্ছে সূত্র। এবার আর দেখো ভ্যানিশ করে দাও, আর ভ্যানিশ হয়ে যায়। তাহলে চূড়ান্ত চাপ P = হবে P1 V1 বাই T1, P2 V2 বাই T2, P3 V3 বাই T3। ঠিক আছে, এবার নিচে T ছিল, T উপরে আসবে, আর V ছিল, V নিচে চলে আসবে। তাহলে এটাই হচ্ছে আমাদের দেখাইতে বলছে, এটা দেখাও যে বা এটা নির্ণয় করো, এটাই আনসার। হ্যাঁ, যেহেতু মান দেওয়া নেই। আর যদি এমন হইতো মান দেওয়া আছে, ধরো বললো একটি পাত্রের আয়তন 4 লিটার, তাপমাত্রা উষ্ণতা আছে, গ্যাস মিশ্রণের উষ্ণতা হচ্ছে ধরো 27 ডিগ্রি সেলসিয়াস। এবার প্রাথমিকভাবে চাপ আয়তনের মানে মানগুলা বলে দিল, তিনটা চাপ, তিনটা আয়তন, তিনটা তাপমাত্রা বলে দিল। তাহলে বলে দিলে তখন তুমি এখানে মান বসে দিবা, মান বসে দিলে তুমি তখন ম্যাথ করতে পারবা। কি বুঝতে পারছো? সহজ কিন্তু এগুলা। হ্যাঁ, কি ক্লিয়ার? এবার আসো আরেকটা প্রবলেম।
যে এত ঘনত্ব বিশিষ্ট এবং 427 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বিশিষ্ট একটা গ্রহ ধরো পৃথিবীর মতো একটা গ্রহ, যে গ্রহ তার বায়ুমণ্ডলে অক্সিজেন ধরে রাখতে সক্ষম হয়েছে, বায়ুমণ্ডলে অক্সিজেন ধরে রাখতে সক্ষম হয়েছে, তাহলে এই গ্রহের ন্যূনতম ব্যাসার্ধটা কত হতে হবে? ন্যূনতম ব্যাসার্ধটা কত হতে হবে? খুবই সুন্দর একটা ম্যাথ। দেখো এটা একটা গ্রহ, যেমন পৃথিবীর বায়ুমণ্ডল আছে, কিন্তু ধরো চাঁদের বায়ুমণ্ডল নেই। তো কেন বায়ুমণ্ডল নেই? এই যে বায়ুমণ্ডল, দেখো এই যে বায়ুমণ্ডল, এই বায়ুমণ্ডলের মধ্যে ধরো যে এখানে কি বলছে অক্সিজেন গ্যাস, আচ্ছা ধরো অক্সিজেন গ্যাস, হাইড্রোজেন গ্যাস, নাইট্রোজেন গ্যাস, এই অণুগুলোর তো বেগ আছে। এখানে যে বায়ুমণ্ডলের যে গ্যাস অণুগুলো আছে সেই গ্যাস অণুগুলোর বেগ আছে। পৃথিবী, ভালো করে বুঝিও, পৃথিবীর মুক্তিবেগের মান হচ্ছে, পৃথিবীর মুক্তিবেগ এটার মান হচ্ছে ভি হচ্ছে 11.2 কিলোমিটার পার সেকেন্ড। এটা হচ্ছে মুক্তিবেগের মান, অর্থাৎ পৃথিবীর পৃষ্ঠ থেকে কোনো বস্তু উড়ে যাওয়ার জন্য, উধাও হয়ে যাওয়ার জন্য 11.2 কিলোমিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা দরকার। অক্সিজেন গ্যাসের যদি তুমি নরমাল টেম্পারেচারে, মানে প্রমাণ তাপমাত্রায় তুমি যদি মূল গড় বর্গবেগের মানটা সিআরএমএস ভ্যালুটা তুমি বের করো, তাহলে এটা 400 সামথিং আসবে, 460 বা 463 সামথিং আসবে। এত এত মনে করো যে মিটার পার সেকেন্ড এটা আসবে। তাহলে দেখো 11.2 কিলোমিটার পার সেকেন্ডের তুলনায় অনেক অনেক কম, অনেক অনেক কম। তাহলে এখানে যে অক্সিজেন অ্যাটমের যে মূল গড় বর্গবেগ বা অক্সিজেন অণুর যে বেগ, সেই বেগটা মুক্তিবেগের তুলনায় কম। এই কারণে পৃথিবীর বায়ুমণ্ডল আছে, পৃথিবীর ছেড়ে বায়ুমণ্ডল যাইতে পারতেছে না, মানে বায়ুর অণুগুলা উড়ে যাইতে পারতেছে না। কিন্তু যদি এমন হইতো মুক্তিবেগের মানটা ধরো যে অণুর সিআরএমএস বেগের চেয়ে ধরো যে কম, তাহলে সিআরএমএস বেগটা যেহেতু মুক্তিবেগের চেয়ে বেশি, তখন কিন্তু অণুগুলো সব উড়ে যেত। এই কারণে চাঁদের ক্ষেত্রে ধরো যে কেন বায়ুমণ্ডল নাই, কারণ চাঁদের যে মুক্তিবেগ, সেই মুক্তিবেগের মানটা এই গ্যাসের যে অণুর যে মূল গড় বর্গবেগ তার চেয়ে কম। এই কারণে চাঁদের কোনো বায়ুমণ্ডল নেই, বাট পৃথিবীর বায়ুমণ্ডল আছে। তাহলে বায়ুমণ্ডল যদি ধরে রাখতে হয় কোনো গ্রহের জন্য, তাহলে অবশ্যই বায়ুর অণুর বা বিশেষ করে ধরো অক্সিজেন গ্যাসের কথাই আমরা বলি, অক্সিজেন অণুর যে মূল গর্ভবেগ যে মানটা হবে, সিআরএমএস ভ্যালু যেটা হবে, সেই মানটা অবশ্যই যেন মুক্তিবেগের চেয়ে কম হয়। মুক্তিবেগের চেয়ে বেশি হলে কিন্তু হবে না, বা সিআরএমএস এর চেয়ে মুক্তিবেগের মানটা যেন ওই ওই গ্রহের জন্য মুক্তিবেগের মানটা যেন ধরো যে বেশি হয়। যদি কম হয় তাহলে তো চলে যাবে। কি কথা কি বুঝলা? তাহলে এই ব্যাপারটাই আমাদের এখানে থেকে আলোচনা করে দেখাইতে হবে। তাহলে কোনো একটা গ্রহ যার ঘনত্বটা দেওয়া আছে, গ্রহের ঘনত্বটা দেওয়া আছে, রো দেওয়া আছে, এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, এত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হচ্ছে গ্রহের পৃষ্ঠে বা বায়ুমণ্ডলের উষ্ণতা হচ্ছে এত, তো অক্সিজেন ধরে রাখতে সক্ষম হয়েছে। তাহলে তাহলে ন্যূনতম ব্যাসার্ধ কত? অক্সিজেন ধরে রাখতে সক্ষম হলে গ্রহের মুক্তিবেগ ভিই ধরে রাখতে সক্ষম হয়েছে, তার মানে ভিই এটা সমান সমান হবে হচ্ছে গ্যাসের অণুর বা অক্সিজেন গ্যাসের অণুর সিআরএমএস এর সমান। তাহলে ধরে রাখতে সক্ষম হবে, ঠিক আছে, বা ধরে রাখতে সক্ষম হবে যদি সিআরএমএস এর মানটা এটা যদি মূল বর্গবেগের চেয়ে কম হয়। এই যে সরি উল্টা হয়ে গেছে, এরকম যদি হয় তাহলে ধরে রাখতে সক্ষম হবে, যে এই শর্তে ধরে রাখতে সক্ষম হবে, অক্সিজেন ধরে রাখতে সক্ষম হবে, অক্সিজেন ধরে রাখতে সক্ষম হবে। তো যখন মিনিমাম বা ম্যাক্সিমাম কন্ডিশন দিবে, ন্যূনতম ব্যাসার্ধ বের করো, তাহলে ন্যূনতম তাহলে তোমার এই যে গ্রেটার দেন, লেস দেন, এই সব চিহ্ন নিতে হবে না, তুমি ইকুয়াল নিয়েই করবা। তাহলে ভিই ইকুয়াল সিআরএমএস। তাহলে মুক্তিবেগের যে সূত্রটা আমরা জানি √2gm ডিভাইডেড বাই r, আর সিআরএমএস এটা সমান সমান আমরা কি জানি, সিআরএমএস সমান সমান √3RT ডিভাইডেড বাই বড় হাতের m। কিন্তু দুঃখের বিষয় তুমি ওই গ্রহের ভর জানো না, বাট ঘনত্ব জানো। তাহলে এই m কে ভেঙে ফেলবো আমরা, m ইকুয়াল টু ρv। মুক্তিবেগের একটা সূত্র আছে, তোমরা জানো কিনা, 8/3 সরি VE equal to 8/3 R সরি 8/3 ভেতরে, বাইরে হচ্ছে R, উপর ভেতরে √8/3 0 পাই। এই যে মুক্তিবেগের কিন্তু এই আরেকটা সূত্র, ঠিক আছে। তোমরা হয়তো মুক্তিবেগের এই দুইটা সূত্রই জানো, বেসিক্যালি তোমরা এই দুইটা সূত্রের উপরে ফোকাস বেশি দাও, √2gm ডিভাইডেড বাই r আর √2gr, এই দুইটা সূত্রের উপরে বেশি ফোকাস করো। কিন্তু আরো একটা সূত্র আছে, এটার কথা ভুলে গেলে চলবে না, এটা আসলে মূল সূত্র, বলতে গেলে এটাই মূল সূত্র, ঠিক আছে, এটাই আসলে মূল সূত্র। তো আমরা এই সূত্রে ফেরত যাব। তো এই সূত্রে যাওয়ার জন্য কি করতে হবে, দেখো যেহেতু ঘনত্ব দেওয়া আছে, তাহলে এখানে
আমরা একটু করেই দেখাই, ডাইরেক্ট সূত্র বসাইতে পারো কিন্তু একটু করেই দেখাই। 2gm m equal to rho v, rho 4/3 pi r cube ডিভাইডেড বাই নিচে r, এই যে হয়ে গেছে √3rt ডিভাইডেড বাই m। তাহলে এবার বর্গ করে দাও, বর্গ করে দিলে দেখো, বর্গ করে দিলে উপরে 8 নিচে 3 0 পাই r স্কয়ার, ঠিক আছে, আর 3rt ডিভাইডেড বাই বড় হাতের m, এই বড় হাতের m কিন্তু আণবিক ভর, ঠিক আছে, আর এই বড় হাতের mটা ছিল গ্রহের ভর। তাহলে এবার আসো মানগুলো বসাই, 8/3 6.673 ইন্টু 10⁻11, এই কনস্ট্যান্ট গুলোর মান আমরা জানি। রো এর মান 5.5, 5.5 ইন্টু 10⁻3 রো এর মান, পাই 3.1416 আর স্কয়ার, আর এর মানটাই তো আমাদের বের করতে হবে। এটা সমান 3r 8.316, টেম্পারেচার টি, টি হচ্ছে 427 প্লাস 273 ডিভাইডেড বাই এম, এম হচ্ছে অক্সিজেন, তাহলে অক্সিজেন হচ্ছে 32 গুণ 10⁻³ নাও এবার বসে বসে এই হিসাবটা করো। 3 ইন্টু 3 ইন্টু 8.316 ইন্টু 427 প্লাস 273, তার সাথে গুণ হবে 3, তার সাথে গুণ হবে 3, তাই তো। এবার নিচে ভাগ 32 এক্সপোনেনশিয়াল ফাংশন -3, তার সাথে গুণ হবে 8 6.673 এক্সপোনেনশিয়াল ফাংশন -11, 5.5 এক্সপোনেনশিয়াল ফাংশন 3 গুণ 3.1416, কি একটা বিচ্ছিরি মান আসলো। রুট ওভার অ্যান্সার, আর এবার 4.42 মিটার আসছে। বলো তো কেউ করছো? দেখি আরেকবার করি, এরকম ফালতু মান কেন আসলো? 3.3 ইন্টু 8.316, 427 যোগ 273, 32 × 10⁻³ ওকে, এটা ভাগ 8/3 ভাগ 6.673 এক্সপোনেনশিয়াল ফাংশন -11 গুণ 5.5 এক্সপোনেনশিয়াল ফাংশন 3 গুণ 3.1416, ও সরি আগেরবার ভুল হয়েছিল, রুট ওভার অ্যান্সার, তাই তো ভাবি এত আসলো কেমনে। তাহলে অতএব r ইকুয়াল টু দেখো 421298.76 এত মিটার, তাহলে ভাগ 1000, তাহলে 421.29 কিলোমিটার। মিনিমাম ব্যাসার্ধটা এটা হতে হবে, এটা হচ্ছে আর মিনিমাম, এই যে এটা হচ্ছে আর মিনিমাম রেডিয়াস, উক্ত গ্রহের রেডিয়াস এটা হইতে হবে। হ্যাঁ ঠিক আছে, কি ক্লিয়ার? বুঝতে পারছো? সহজ না? ওকে, আর নাই। তাহলে আমরা আজকে এই পর্যন্ত পড়লাম, ঠিক আছে। তাহলে তোমরা এবার বইয়ের প্রবলেমগুলো সলভ করিও, বইয়ের প্রবলেমগুলো দেখবে এরপরে খুবই মানে ডাল ভাতের মতো মনে হবে, খুবই সহজ মনে হবে। যে প্রবলেমগুলো করানোর দরকার একটু কঠিন, আমি একেবারে সহজ থেকে শুরু করে কঠিন পর্যন্ত যেগুলো দরকার তোমাদের এই পর্যন্ত যেগুলো দরকার সেগুলো কিন্তু সবই করে দিলাম, ঠিক আছে। তো শোনো এবার, যারা এই যে জিজ্ঞেস করো যে কয়টা ক্লাস লাগবে কয়টা ক্লাস লাগবে, আমি তাদের জন্য বলতেছি ক্লাস লাগবে আর ধরো 3টা, ঠিক আছে, ক্লাস লাগবে আর 3টা। একটা ক্লাসে আমরা হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম পড়বো, তার ম্যাথ প্রবলেমগুলো সলভ করব, এবং আরেকটা ক্লাসে আমরা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা পড়বো, কি ক্লিয়ার? ওকে, তাহলে চলো আজকে বিদায়। আজকে আর আনমিউট করবো না, আজকে ক্ষুধা লাগছে, তোমরা কথা বলা শুরু করলে শেষ করতে দাও না। আজকে আনমিউট করবো না, পরের দিন আনমিউট করবো।